আমি কি এটা খাওয়ার সময় এটা ফিল করি? এই খাওয়াই একমাত্র আমার বন্ধু। এই খাওয়া ছাড়া আসলে আমাকে কেউ বোঝে না। প্রতিবার খাওয়ার পরে আমি কি গিল্ট ফিল করি কিনা? আমি একটা পিজ্জা অর্ডার করছি, এটা আমার শরীরের জন্য ভালো কিছু না, কিন্তু আমি ভাবতেছি যে আই ডিজার্ভ টু ফিল গুড আফটার এ লং ডে। আমি আমিষ খেয়ে অভ্যস্ত। আপনি যখন আমাকে নিরামিষাশী কোনো ডায়েটে নিবেন, হঠাৎ করে যেদিন আমি আবার মাংস পাবো, ক্ষুধার্ত সিংহ মাংস পেলে কি করবে? ঝাঁপায় পড়বে। খাওয়াটা আসলে আমাদের একটা ভালো লাগার জায়গা, বাট খাওয়াটাই একমাত্র ভালো লাগার জায়গা হলেই আমি বিপদে পড়বো। মাসেল বিল্ড যে শুধু মানে সুন্দর লাগার জন্য তা না, এটার সাথে মোবিলিটির সম্পর্ক আছে, ক্রেভিং কন্ট্রোলে থাকার সম্পর্ক আছে, এটার সাথে আমি আমার পছন্দের খাবারও খেতে পারছি। আজ পর্যন্ত কতবার আপনাকে বলা হয়েছে আপনি হয় দেখতে মোটা হয়ে গিয়েছেন, অথবা কালো হয়ে গিয়েছেন, অথবা আপনার মাথার চুল পড়ে গিয়েছে, অথবা আপনি নিজের অজান্তে কখনো কাউকে বলে ফেলেছেন যে কোনো সমস্যা হচ্ছে, তুমি কিন্তু আর আগের মতো নাই, বুড়া হয়ে গেছো, বা কি চোখের নিচে কালি পড়ে গিয়েছে কিনা। কতবার ছবি তোলার সময় আপনি চিন্তা করেছেন আমার কি ডাবল চিনটা দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না। অন্যরা হাসতে হাসতে বলছে, আপু বা ভাইয়া এক টান দিয়ে পেটটা ঢুকিয়ে নেন না, শ্বাসটা আটকে, তারপরে ছবিটা তোলা শেষ হবে, তারপর আপনি শ্বাসটা ছেড়ে দেন, পেটটা ফুলে উঠুক, কোনো সমস্যা নেই। সবাই হাসছে, মজা করছে, এগুলো বলাই যায়, বাট ডিপ ডাউন ইনসাইড আপনি কষ্ট পান। আপনার নিজের ভেতরে একটা খট করে ওঠে। এবং কতবার প্ল্যান করেছেন যে এখন থেকে অবশ্যই ওজনটা কমাতে হবে, মানে আমাকে কিছু একটা করতেই হবে, মানুষের কথা আর নিতে পারি না। কিন্তু প্রতিবারই নিজেকে কার্স করছেন, নিজেকে ব্লেম দিচ্ছেন। কেন? কারণ আমার কেন উইল পাওয়ার কাজ করে না, আমি এত অলস কেন? এরকম বিভিন্ন রকমের দোটানার ভেতরে, সাইকেলের ভিতরে আপনি ঘুরে যাচ্ছেন। কখনো নিজে বডি শেমের শিকার হচ্ছেন, তো কখনো আশেপাশে কাউকে হতে দেখছেন এবং সাথে সাথে নিজের বুকের ভেতরে আরেকটা কামড় খান। কখনো হয়তো নিজের অজান্তে একটা সাইকেল চালু করে ফেলেন, হার্ট পিপল, আমাকেও বডি শেম করা হয়েছে, আমিও কাউকে করে ফেলছি। এই জিনিসগুলো আসলে কেন তৈরি হচ্ছে? কেন আমাদের এই খাবারের সাথে একটা লাভ এট রিলেশনশিপ? আসলে কেন আমি আবেগপ্রবণ হয়ে পড়লেই আমি খেতে শুরু করি? কেন আমি আসলে খাওয়া থামাতে পারি না? এতবার ঠিক করি খাবো না, তারপরেও কেন সাইকেলটা ব্রেক করি? কী কারণে খাবারের প্রতি আমার এত কমফোর্ট জোন? কেন আমার এই অ্যাডিকশন? এই সব কিছু নিয়ে আমরা আজকে খুব বিস্তারিত আলোচনা করব। আমরা কাজে বুঝতেই পারছেন আমি একা না, আমাদের সাথে আজকে আছেন ডক্টর আনিকা ফেরদৌস। থ্যাংক ইউ ডিয়ার আজকে আসার জন্য। আপনাকেও থ্যাংক ইউ আপু। আসলে আমি আপুকে বলেছিলাম যে এটা নিয়ে একটু কথা বলি, কারণ হচ্ছে যে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি এরকম অনেক পেশেন্ট পাই যাদের ক্ষেত্রে আমার মনে হয় যে যখন আমি জিজ্ঞেস করি খাওয়া দাওয়া কীরকম করেন, তারা হয় দেখা যায় বলে যে আমি কিছুই খাই না, তারপর একসাথে হয়তো অনেক বেশি খেয়ে ফেলি, বা হয়তো বা সারাদিন তারা তেমন কিছু খাই না, কারণ তারা মনে করে তারা মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি কিন্তু তারা অত মোটা না, তাদের বডি ইমেজটা এমন হয়ে গেছে যে তারা মনে করে যে তারা মোটা। তো এই খাবারের সাথে যে তাদের একটা আনহেলদি রিলেশনশিপ, ইমোশনাল ইটিং, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হলো যে আমরা একটু কথা বলি, তাহলে বোধহয় অনেক মানুষের হেল্প হবে। তো সেখান থেকে যদি আপু প্রথমে শুরু করি, অনেকে আমাদের কাছে এই কথাটা বলে যে আমি স্ট্রেস ইটিং করি বা ইমোশনাল ইটিং করি। এখন খেতে তো আমাদের সবারই ভালো লাগে, কখন আমি বলবো যে এটা আমার আসলে ইমোশনাল ইটিং হচ্ছে? এখানে আপু আমি বলি যে লিটমাস টেস্টের মতো করে কয়েকটা কোয়েশ্চেন নিজেকে করতে। ফার্স্ট কোয়েশ্চেন, আমার কি সবসময় যখন আমি এই ইমোশনাল ইটিংটা করি বা যেই ইটিংই করি, আমি কি একা একা করি কিনা? আশেপাশে কেউ থাকলে আমি ওই ডিসকমফোর্ট ফিল করছি, এটা আমি ফার্স্টে চেক করব। সেকেন্ড, আমি কি এটা খাওয়ার সময় এটা ফিল করি যে এই খাওয়াই একমাত্র আমার বন্ধু, এই খাওয়া ছাড়া আসলে আমাকে কেউ বোঝে না। ৩ নাম্বার, প্রতিবার খাওয়ার পরে আমি কি গিল্ট ফিল করি কিনা? এবং এই ৩টা কোয়েশ্চেন যখন আপনি করেন, একা একা খাচ্ছেন, তারপর আপনি গিল্ট ফিল করছেন এবং ভাবছেন খাওয়া ছাড়া কেউ বোঝে না, তারপরেও ঠিক যখনই আপনার কোনো ব্রেকডাউন আসে, আপনি কখনো ডিস্টার্ব ফিল করেন, আপনি এগেইন এই সাইকেলটা রিপিট করতে থাকেন এবং নিজেকে এটাই বোঝাতে থাকেন যে আলটিমেটলি আমাকে দিয়ে আসলে কিছু হবে না, আমি খেতেই থাকি, এটাই আমার জীবন। এবং যখন আপনি দেখবেন যে এই কয়েকটা কোয়েশ্চেন আপনি অলওয়েজ আসলে এই সাইকেলটার ভিতরেই আছেন, আপনাকে ধরতে হবে যে আপনি একজন ইমোশনাল ইটার। কারণ একটা ব্যাপার কি, আপনি যখন খাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে আপনার আসলে কষ্ট হলে খাচ্ছেন, আপনার মন ভালো লাগলে খাচ্ছেন, আপনি দুশ্চিন্তা করলে খাচ্ছেন, আপনার প্রচণ্ড রকমভাবে একা লাগছে, আপনার রাত্রেবেলা কোনো কিছু করার নেই, ঘুম ভেঙে গিয়েছে, ঘুম আসছে না, মেজাজ খারাপ হয়ে গিয়েছে, আপনি খাওয়া শুরু করছেন।
সো সব কিছুর সাথে আপনার খাওয়াটাকে আপনি জড়িয়ে ফেলছেন, আপনার একটা কমফোর্ট জোন বানিয়ে ফেলছেন এবং একই সাথে আপনি খাওয়াটাকে অপছন্দ করেন। সো এই জায়গাটাতে আপনি যখন ঢুকে যাবেন আপনাকে এটা বুঝতে হবে যে এটা আপনার ইমোশনাল ইটিং। এবং আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে বলি যে আপনি আরও কিভাবে বুঝতে পারবেন যে এটা আপনার ইমোশনাল ইটিং কিনা। আপনি একটু আগেই খেয়ে উঠছেন, তারপরে আপনি ঠিক এই সাইকেলটা রিপিট করলেন, এই 4টা কোয়েশ্চেনের সাইকেল। এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই, এটা ইমোশনাল ইটিং। অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি না, আলাদা করতে পারি না কিউটা, যে আমি কি এটা ইমোশনাল ইটিং এর জন্য করছি নাকি এটা আমার ফিজিক্যাল ইটিং। সো এখানে আপনি যদি আপনার কোনো ইনসাইট আমাদের সাথে শেয়ার করেন। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলেছেন এগুলো তো ইমোশনাল ইটিং এর অংশ, বাট কখনো কখনো হয় কি যেগুলো অসুখের অংশ হিসেবেও কিন্তু এই জিনিসটা আসতে পারে। যেমন হয়তো বা কেউ ডিপ্রেশনে আছে, তার কিন্তু তখন আমরা বলি যে অনেকের ক্ষুধা বেড়ে যায়, আবার অনেকের ক্ষুধা কমে যায়। সো সেটার অংশ হিসেবেও কিন্তু মানুষ খেতে পারে। তো সেটাও আমি বলবো না যে ইমোশনাল ইটিং ঠিক, বাট হতে পারে কি, আমি জাস্ট একটা কথার কথা বলি যে আপনি ডিপ্রেশনের সময় ওভার ইটিং করেছিলেন, আপনার ব্রেন জেনে রাখলো যে আমার কিন্তু মন খারাপ লাগলে খেলে আমার ভালো লাগে। একটা সময় ডিপ্রেশনের এপিসোড চলে গেল, যেটা হয় কয়েক মাস পরে, তারপরে কিন্তু তার মাথায় ওটা রয়ে গেছে যে আমার কিন্তু খেলে ভালো লাগে। এই যে একটা কোপিং মেকানিজম সে শিখে গেল। এভাবে আমার কাছে মনে হয় কি যে ইমোশনাল ইটিংটা আমাদের ভিতরে একটা কোপিং মেকানিজমের অংশ হিসেবে ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি এখানে আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে মানে এই ইমোশনাল ইটিং এর সোর্সটা কি, মানে কি থট প্রসেস থেকে আমরা ইমোশনাল ইটিংটা করি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এখানে কি আমাদের কালচারের রোল কি অনেক স্ট্রং কিনা, যেটা আমি খুব স্ট্রংলি ফিল করি। এটা নিয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, এখানে আমি যদি বলি যে ইমোশনাল ইটিং এর এই সাইকেলটা না আমাদের একবার ছোটবেলা থেকে শুরু হয়ে যায়। মানে কাইন্ড অফ আমি যদি চিন্তা করে দেখি ছোটবেলায় আব্বা আম্মা হয়তো কোনো একটা মানে কথা দিয়ে কথা রাখতে পারে নাই, আচ্ছা আচ্ছা তুই মন খারাপ করিস না, নে চকলেট খা। বা হচ্ছে মানে বা বড় বোন বা কারো কোনো কিছু একটা লুকানো দরকার ভাই বোনের, তুই এটা কাউকে বলিস না, নি তুই চকলেট খা বা তুই এই চিপসটা খা। বা ধরেন লেটসে আপনি নিজেও অফিস থেকে ফিরতে পারেননি, দেরি করে ফিরছেন, আপনার বাচ্চা অসম্ভব কান্না করছে বা একটা কিছু করছে, আপনি ফোন দিয়ে বলছেন যে আচ্ছা আব্বু তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো, আমি তোমার জন্য চিপস নিয়ে আসবো। আপনি তার মানে ওকে শিখাচ্ছেন কি যে কোনো কিছুর একটা ঘাটতি হলে এই যে খাওয়া দিয়ে পূরণ করা যায়। এখন তো আমরা একটু হেলদি হয়েছে, আমরা চকলেট চিপস খাই না। সো আমরা কি করি, আমরা বলি তোমাকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো, তোমার মন খারাপ আসো আমরা খাবার অর্ডার করি। এখন তো আমরা চকলেট চিপস খাই না, এখন আমরা পাস্তা খাই, এখন আমরা ওই মিট বল খাই, বা এখন আমরা হচ্ছে কি ওই মিট বক্সগুলা খাচ্ছি, বাচ্চাদেরকে আমরা সমানে এগুলো দিচ্ছি, পিৎজা তো থাকেই। সো আলটিমেটলি বাচ্চাদের যে জিনিসটা ছোটবেলা থেকে তৈরি হচ্ছে, ও মন খারাপ হচ্ছে, আব্বা আম্মা কথা দিয়ে কথা রাখতে পারছে না, কেউ বকা দিচ্ছে, বা পরীক্ষায় ভালো করেছি কোনো সেলিব্রেশন হচ্ছে, সব কিছুতেই খাওয়া। এবং ওই যে ছোট থেকে আমাদের এই সাইকেলটা যে স্টার্ট হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমাদের কাছে মনে হয়, এটা আমি এক জায়গায় সেদিন পড়ছিলামও, যে আমরা তো আসলে একটা লম্বা সময় আমরা বাঙালিরা সাফার করেছি, খাদ্য কষ্ট ছিল, দুর্ভিক্ষ ছিল, অনেক কিছু ছিল। সো তখন যেটা হতো যে ওই গৃহস্থের বাড়িতে বা মানুষকে যখন ভালো কিছু ট্রিট দেওয়া হতো, খাওয়ানো হতো, যে একটু ভালো মন্দ খাওয়ানো। সো আমরা কোনো কিছু ভালো কিছু করতে গেলে আমরা খাওয়ানোর চেষ্টা করি। সো ওইটা থেকেও আস্তে আস্তে করে, এটা ঠিক আমাদের চাইল্ডহুডও না, এটা আমাদের অ্যাকচুয়ালি আরও পেছনের হিস্ট্রি থেকেই খাওয়ার সাথে আমাদের বাঙালির রিলেশনটা খুব অদ্ভুত রকমের। মানে ভালো কিছু বলতেই আমরা খাওয়াটাকেই বুঝি, মানুষকে ট্রিট দিব খাওয়া। সো ওটা থেকে আস্তে আস্তে করে কালচারাল একটা ইফেক্ট থাকে, হিস্ট্রিক্যাল একটা ইফেক্ট থাকে, সব কিছু মিলিয়ে আমরা দেখা যায় আমাদের খাওয়াটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এখানে আমি আরেকটা জিনিস খুব অ্যাড করতে চাই, অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে গিয়ে মিডিয়া প্ল্যাটফর্মগুলো। আমরা যদি অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি, যে কোনো কিছুর সাথে একটা ভালো উৎসব, খাওয়া দাওয়া এটা আমাদের জরুরি প্রয়োজন। মানে একটা কি আমাদের খুব সুন্দর স্মৃতি তৈরি হয়ে যায় খাওয়া দাওয়াগুলো। এবং অ্যাডভার্টাইজমেন্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঈদ মানে খাওয়া দাওয়া, একটা সেলিব্রেশন মানে ওই যে ফ্রেন্ডের খাওয়া দাওয়া, একটা আড্ডা, এবং ওই যে গ্যাদারিংগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় খাওয়া দাওয়া, ওভাবেই তো আমাদেরকে দেখানো হচ্ছে। এবং সেটা ছাড়াও দেখবেন রিওয়ার্ড অ্যাডভার্টাইজও বলা হয়, ইউ ডিজার্ভ হ্যাপিনেস। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো হ্যাপিনেস ইন এভরি বাইট, মানে খাওয়া মানে হ্যাপিনেস, খাওয়া মানে রিওয়ার্ড, মানে আমার ভালো লাগা মানে খাওয়া। এক্স্যাক্টলি। এই অ্যাসোসিয়েশনটা কিন্তু এরকম না যে আমরা একদিন ঘুম থেকে উঠে করেছি, এটা কালচারালি, এটা মিডিয়া, এটা মানে সব দিক দিয়ে এটা এভাবে এসেছে। এবং যদি আমি একটা জিনিস এখানে মাঝখান দিয়ে, সরি আপনাকে এটা ইন্টারাপ্ট করলাম,
আমার যতটুকু মনে পড়ে, আমরা যদি 90s-এর চাইল্ড যারা আমরা, তখন না এত বেশি বাইরে খাওয়া হতো না, বা কখনো না, মানে হতো, মানে ধরেন সপ্তাহে একদিন হয়তো পোলাও খাওয়া হতো বা মাসে একদিন খাওয়া হতো। এই জিনিসটা এরকম হয়ে যেত না যে আমরা খাচ্ছি তো খাচ্ছি, সারাক্ষণ বাইরে খাচ্ছি। এখনকার দিনে যে খাবারগুলো, মানে এই যে হাইপার প্যালেটেবল ফুড, যেটা আপনি খেতেই থাকেন এবং থামতে পারেন না, এটা কি আপনি মনে করেন যে আসলে আমাদের সিস্টেমটাই আমাদের এগেনস্টে চলে গেছে, মানে আমরা চাইলেও পারি না, জিনিসটা এরকম হয়ে গেছে? এরকম কি কোথাও একটা ব্যাপার আছে? এটা তো অবশ্যই আছে, এটা আমি ফুড অ্যাডিকশন বলবো। এবং আমি এটা সবসময় বলি যে ফুড ইন্ডাস্ট্রি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যে আমি কিভাবে একটা উপাদান পরিবর্তন করে জাস্ট আপনার মানে টেস্ট বাডের একটা জায়গায় আমি সেন্সেশনটা করব, কাজ করব, যেটা আপনার ব্রেনকে ট্রিগার করবে এবং ওই খাবার আপনি বারবার খাবেন। এবং এটা দিয়ে আমরা খেয়াল করি যে বার্গারের যে সাইজটা আগে ছিল, এখন আর সাইজটা কেমন। এবং আপনি যে একটু আগে বললেন যে মানে এভরি বাইট মানে ইকুয়ালস টু হ্যাপিনেস, বা এরকম থাকে যে আপনি খেয়ে শেষই করতে পারবেন না, আপনি থামতেই পারবেন না আপনার ফুল ফিল না করা পর্যন্ত। এবং আমরা তো অ্যাকচুয়ালি ফুল ফিল করি না, আমরা তো অনবরত গল্প করতে করতে খাচ্ছি, আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে খাচ্ছি। সো আমাদের তো এই যে স্যাটাইটি সেন্টারও তো আমাদের আসলে ট্রিগার হয় না। এবং ফুড অ্যাডিকশন ইজ রিয়েল, এবং এটা নিয়ে বর্তমানে বিভিন্ন আর্টিকেল, রিসার্চ একটার পর একটা আসতেছে। বাট এগেইন মিডিয়ার এটা অত প্রচার হয় না। কেন প্রচার হয় না? কারণ এটা বিজনেসের এগেইনস্টে, এবং আমি আপনাকে অবশ্যই একটা বিজনেসের বক্সের ভিতরে থাকতে হবে যাতে আপনি একটা প্রোডাক্ট এবং আমি তাদের প্রোডাক্ট কিনি। সো ফুড অ্যাডিকশন ইজ রিয়েল, যেখানে আমাদেরকে অলওয়েজ বলা হয় যে ও তুমি তো চেষ্টা করলেই পারো, তুমি তোমার উইল পাওয়ার কেন খাটাও না। সেলফ ব্লেমে নিয়ে যাওয়া হয়, গিল্টে নিয়ে যাওয়া হয়। আমরা আসলে এটা বুঝতে খুব বাজেভাবে ব্যর্থ হয়ে যাই যে আসলে আমার উইল পাওয়ার দিয়ে এখন আর কাজ হবে না, খেলাটা অনেক অন্য দিকে চলে যাচ্ছে। এবং আমরা এভাবে তখন বলি কি আছে, 2 দিনের দুনিয়া, খাবো দাবো ঘুরবো মরে যাব, এত এত ফিট হয়ে কি করব, এত হয়ে কি করব। বাট আসলে যেই জায়গাটা হচ্ছে যে আমরা ইমোশনালিটি আস্তে আস্তে করে আমাদের ফুড অ্যাডিকশন, এই প্রত্যেকটা একসাথে ওতপ্রোতভাবে জড়ায় যাচ্ছে। আমরা আমাদের যে ফিজিক্যাল হাঙ্গারটা, ওটাকে আমরা ভুলে যাচ্ছি। আমরা ওখান থেকে বডি শেমিংয়ের সাইকেলে আসছি, আমরা ক্র্যাশ ডায়েট বা ইয়ো ডায়েটে চলে যাই, আমাদের ইটিং ডিসঅর্ডার চলে আসে, এবং আমরা আস্তে আস্তে করে অনেক বেশি অসুস্থ হচ্ছি। এবং অসুস্থ হয়ে যখন বেডরিডেন হয়ে সাফার করছি, তখন আমরা হাহুতাশ করি। এবং আলটিমেটলি এতটা কষ্টকর, যখন আমি বেডরিডেন হয়ে হাহুতাশ করছি, তখনও আমি আর আপনি একটা প্রোডাক্ট, এবং তখনও আমরা আসলে বিজনেসম্যানদেরই সুবিধা করছি। মানে আমি যদি বলি ডায়েট কালচার বা ডায়েট কালচার ছাড়াও সুগার ফ্রি, ডায়াবেটিস বিস্কুট, এই জিনিসগুলো তো আসলে এক ধরনের একটা মানে আছে না, চোখের ধোকার মতো। লাইক অনেক বছর গিয়েছে আমার জীবনে, আমি ভাবতাম যে আমি ডায়েট করছি, তা আমি কী খেতাম, কি ডায়াবেটিস বিস্কুট বা এরকম কিছু সুগার ফ্রি বিস্কুট। অথচ ওইটা কী ছিল, জাস্ট একটা ময়দা, রাইট? কিন্তু ওইটা নিয়ে কেউ কখনো কথাই বলে নেই যে এটা তো আসলে ময়দা, এটা চিনি নেই, কিন্তু ময়দা আলটিমেটলি এটা তো চিনি, আলটিমেটলি কার্বোহাইড্রেটই হচ্ছে, ওটা আলটিমেটলি কার্বোহাইড্রেটই হচ্ছে। তো এইটাতে যে আমার আসলে ওজন কমবে না বা এটাতে আমার কোনো উপকার হবে না, এটা নিয়ে কেউ কথা বলে না। প্লাস আপনি যদি একটা কথা বলি, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কথা মনে হতে পারে, আপনি দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা সারা দিন খাই, মানে খাওয়াটাই আমাদের লাইফে একমাত্র এন্টারটেইনমেন্ট। সকালে একবার নাস্তা, 11টার সময় একবার নাস্তা, দুপুরে খাওয়া, বিকালে নাস্তা, রাতে খাওয়া। মানে আপনি খুব খেয়াল করে দেখবেন ঠিক 11টার সময় কিন্তু এখন আমাদের একটা ক্ষুধা পেয়ে যায়। আসলে কিন্তু আমরা কিন্তু এমন কোনো এনার্জি খরচ করার মতো কাজ করি না যে আমাদের 11টায় ক্ষুধা পাওয়ার কথা, কিন্তু ক্ষুধাটা পায় কারণ সকালের নাস্তাটা কার্বোহাইড্রেট থাকে, আর খাবারটা একটা রিফ্রেশমেন্টের মতো কাজ করে, যে আমরা একটু কথা বলছি, ভাল লাগছে। অথচ খাওয়া ছাড়াও কিন্তু এই জিনিসটা ইজিলি করা যেত, বাট আমাদের কালচারের মধ্যেই ঢুকে গেছে রিফ্রেশমেন্ট মানে খাওয়া, ভালো লাগা মানে খাওয়া, ঠিক আছে? এবং এই জায়গা থেকে যে আসলে একটা খুব আনহেলদি স্পেসে চলে যাচ্ছি, এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারছি না, সেই জন্য আসলে আপনার সাথে এই কথাগুলো বলা। তো আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, যে অসুখ থেকে যে মানুষের ওভার ইটিং হয় বা ইমোশনাল ইটিং হয়, এটা আপনি মানে কোন ধরনের ক্ষেত্রে পেয়েছেন বা এরকম কিছু আপনার কি মনে হয়? ওভার ইটিংটা, এটা ওভার ইটিংও হয়, আন্ডার ইটিংও হয়, হ্যাঁ। এবং জিনিসটাকে আমার বডি যখন কোনো ফাইট ফ্লাইট মুডে চলে যায় বা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা খেলায় যায়,
যেটা হয় যে আমার স্ট্রেস লেভেলটা হাই হতে পারে, আমি বার্ন আউট ফিল করছি বা আমি ডিপ্রেসড বা আমার এংজাইটি আছে, জেনারেলাইজড এংজাইটি হতে পারে, অথবা আমার ইটিং ডিসঅর্ডারই থাকতে পারে, বিঞ্জ ইটিং বা অ্যানোরেক্সিয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা বর্ডার লাইন যারা হচ্ছে মিসইউজ করে, বর্ডার লাইন, এডিএইচডি, তারপরে অবসেশনের ক্ষেত্রেও, এরকম বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু খাবারের প্রবণতা বেড়ে যেতে পারে, আবার খাবারটা আমরা একেবারে কমিয়ে ফেলতে পারি। এবং এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারি না যে এটাকে অ্যাকচুয়ালি আমার মেন্টাল ডিসঅর্ডার ইন্ডিকেট করে কি না, আমরা নর্মালি ধরে নিচ্ছি। যেমন আমি কিছুদিন আগে বলছিলাম যে এডিএইচডির পেশেন্টরা অনেক ক্ষেত্রে বেশি খায়, সবাই যে বেশি খায় এটা না, অনেক ক্ষেত্রে তারা বেশি খায়। বা এই যে তারা বেশি খাচ্ছে, মানে কেন বেশি খাচ্ছে, কেন অন্যরা যেখানে 2টা বিস্কিটে থেমে যায় ওরা কেন 6টা বিস্কিট খেয়ে ফেলে। বা এই যে একটা মানুষ যার কিনা হচ্ছে কি বিঞ্জ ইটিং করছে বা খাবারটাকে সে অ্যাবিউজ করছে বা তার একটা কোপিং মেকানিজম হিসেবে সে নিয়ে নিচ্ছে, সে ভাবছে কি যে ওই যে আমার তো ইমোশনাল ইটার, আমি এখন তো ইমোশনাল ইটিংটা একটা খুব হাইপড একটা ওয়ার্ড, ও আচ্ছা আমি ইমোশনাল ইটার। বাট আপনি কি বুঝতে পারতেছেন এটার সাথে কি অ্যাকচুয়ালি আপনার ইম্পালস জড়িত কিনা, আপনি আপনার ইম্পালস কন্ট্রোল করতে পারছেন না। এটা থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি হয়তো আপনার অ্যাঙ্গার ইস্যু আছে, ওইখান থেকে আমরা আপনার মেন্টাল হেলথ ডিসঅর্ডারে যেতে পারি। সো এই জিনিসগুলো আসলে একটা ফুড হ্যাবিট অ্যানালাইসিস করে একটা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। বা আমরা জাস্ট আমাদের ফুড হ্যাবিটটাকে যদি একটা হেলদি প্যাটার্নে নিয়ে আসি, ওখান থেকেও আমরা আমাদের অনেক সুন্দর কিছু হ্যাবিট ফর্ম করতে পারি এবং আমাদের লাইফটাকে আমরা অনেক সুন্দরভাবে গুছায় নিয়ে আসতে পারি। সো আমি ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে আসলে এই মানে ফুডের সাথে রিলেশন পাই। এবং খুব ইন্টারেস্টিংলি আমাদের পেটের সাথে তো আমাদের ব্রেনের একটা কানেকশন থাকে এবং গাট ব্রেন কানেকশন খুবই স্ট্রং। আমরা যদি আমাদের ফুড হ্যাবিটটাকে একটা হেলদি হ্যাবিটে নিয়ে আসতে পারি, অনেক ক্ষেত্রে সিভিয়ার লেভেলে না, অবশ্যই সিভিয়ার লেভেলে না, যেখানে মিডিয়াম বা হচ্ছে গিয়ে একেবারে হচ্ছে মাইল্ড লেভেলে যখন ডিসঅর্ডারগুলো থাকে, আমরা কিন্তু এটা খাবারের মাধ্যমে অনেক সময় ব্যালেন্স করে ফেলতে পারি। কারণ প্রপার নিউট্রিশনাল যে সাপ্লিমেন্টটা আমরা দিচ্ছি একটা অ্যাক্টিভ লাইফ, ওটার মাধ্যমে, ওগুলো আমরা ইনশাল্লাহ পরে বলবো। সো ডিয়ার, আমি আপনাকে ওই কোয়েশ্চেনটা যেটা একটু করছিলাম যে আচ্ছা তাহলে এখন আমি একটু বলবো আপনাকে যে আমি কিভাবে তাহলে বুঝবো যে এটা আমার নর্মাল ইটিং প্যাটার্ন, ফিজিক্যাল হাঙ্গার, আর আমি আসলে এখানে ইম্পালসিভ ইটার হচ্ছি বা ইমোশনাল ইটার হচ্ছি। এই কোয়েশ্চেনটা আমি কিভাবে উত্তর দিব বা বুঝবো? আচ্ছা, ধরেন আপনার এখন একটা মানে মনে হচ্ছে যে আমার একটু কিছু খেতে ইচ্ছা করছে, ওকে? তো আপনি ধরেন 10 মিনিট অন্তত দেখলেন যে জিনিসটা আমার ক্ষুধাটা চলে যায় কিনা বা আঁচটা চলে যায় কিনা। প্রথমে আপনি জিনিসটা গ্র্যাব না করে কোনো কিছু খাওয়ার, তারপর আপনি জিজ্ঞেস করলেন যে আমার কি স্পেসিফিক কিছুই খেতে হবে, নাকি আমাকে যদি আমি এখন বলি যে ধরেন আমি যদি বলি আমাকে একটা সিদ্ধ ডিম আমাকে যদি কেউ দেয় আমি কি খাবো কিনা, বা আমাকে যদি কেউ ধরেন হচ্ছে এক বাটি সালাদ খেতে বলে তাহলে আমি খাবো কিনা। যদি আমি বলি যে হ্যাঁ আমি ডিম খেলে বা সালাদ খেলেও আমার হবে, তাহলে মোস্ট লাইকলি এটা ফিজিক্যাল হাঙ্গার। কিন্তু আমি যদি বলি যে না আমার ওই চকলেটই খেতে হবে বা আমার এক প্যাকেট চিপস খেলে ভাল লাগবে বা ইভেন কখনো কখনো বিরিয়ানি খেলেও মনে হবে যে আমার ভাল লাগছে, দের ইজ এ গুড চান্স যে এটা হয়তো বা ফিজিক্যাল হাঙ্গার না, ইমোশনাল হাঙ্গার হওয়ার চান্স বেশি। তারপরও আপনি ধরেন মনে করেন আপনি দেখলেন যে ঠিক আছে আমি এক কাজ করি, আমি একটা কিছু খেয়ে দেখি, আনহেলদি কিছু না খেয়ে ভালো কিছু খেয়ে দেখি। যেটা বললাম আমি হয়তো একটা ডিম সিদ্ধ খেলাম বা হয়তো বা আমি একটু সালাদ খেলাম বা আমি একটু মাছ মাংস খেলাম। খাওয়ার পরও যদি আমার মনে হয় যে না আমার এখনও খেতে হবে, তাহলে আমি বুঝবো যে এটা ইমোশনাল হাঙ্গার। আপনি যেটা বললেন না যে ইমোশনাল ইটিংটা, আমি এখন ইমোশনাল ইটার, এখানে আরেকটা জিনিস কি আসে কিনা, একটা তো বললাম যে আমরা কোপিং হিসেবে ইউজ করি খাবারটাকে। তো এখানে দুইটা কথা আমি আনতে চাই। একটা হলো খাবারটাকে কোপিং হিসেবে ইউজ করার পিছনে থট প্রসেস থাকতে পারে কিনা এটা, যে আগেকার দিনে কিন্তু আমরা মানে আছে না যে মানে রেজিলিয়েন্সটা মানুষের একটু বেশি ছিল, এখন কি মানুষের ফ্রাস্ট্রেশন টলারেন্সটা একটু কমে গেছে কিনা, সেটার অংশ হিসেবেও কি ইটিং বেড়ে গেছে কিনা, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এইটার মধ্যে কি ওই ব্যাপারটা চলে আসে যে এখন একটা থট প্রসেস আছে না যে আই ডিজার্ভ টু ফিল হ্যাপি, আই ডিজার্ভ টু ফিল গুড। মানে এই জায়গা থেকেও কি অনেক সময় হয় না যে আমরা মানে আমি একটা পিৎজা অর্ডার করছি, এটা আমার শরীরের জন্য ভালো কিছু না, কিন্তু আমি ভাবতেছি যে আই ডিজার্ভ টু ফিল গুড আফটার এ লং ডে। মানে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমরা অনেক কঠিন সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করে আনি এই আই ডিজার্ভ কথাটা বলে। তো এই দুইটা জিনিস নিয়ে আপনার কি মতামত, যে আমাদের রেজিলিয়েন্সটা বা ফ্রাস্ট্রেশনের টলারেন্সটা কমা
এবং হচ্ছে এই হ্যাপিনেস ডিজার্ভ করা, এই দুটো থট প্রসেসকে এখানে কোনোভাবে কাজ করে কিনা? অবশ্যই কাজ করে ডিয়ার, এবং এটা ডেফিনেটলি আপনি ডে টু ডে লাইফে পেশেন্ট দেখতে গিয়ে এটা বুঝতে পারছেন, এবং এটা তো আসলে থাকে যে আমাদের বর্তমানে সহ্য ক্ষমতা অনেক কম। এবং একটা জিনিস কি, আমাদের বাবা মায়েরা ওনারা যেটা মনে করেছেন যে আমরা আমাদের লাইফে অনেক কিছু পাইনি, অনেক বেশি হার্শ প্যারেন্টিং ছিল, এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, সো আমি আমার বাচ্চাকে কোনো কষ্ট পাইতে দিব না। এবং তারা কাইন্ড অফ মানে লাল গালিচা বিছায় যে জীবন, সর্বোচ্চটা ওটা দেওয়ার চেষ্টা করেছেন। অবশ্যই আমি টক্সিক প্যারেন্টদের কথা বলছি না, কিছু থাকে, বাট যারা অ্যাকচুয়ালি চেষ্টা করেছেন, এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা আমরা আসলে অত প্রেশার নিতে পারি না, এবং যারা আসলে আমরা সব কিছু রেডি পাচ্ছি, এবং ওই যে রেডি পাচ্ছি আমরা আবার আমাদের বাচ্চাদেরকেও আসলে আরও বেশি প্যাম্পার করার চেষ্টা করছি যে না, ওদেরকে বকা দেওয়া যাবে না, ওদেরকে ক্রিটিসিজম দেওয়া যাবে না। এবং এই যে আস্তে আস্তে আমাদের রেজিলিয়েন্স কমা স্টার্ট করলো, আমরা লাইফে কোনো রকমের একটু যদি আমাদের প্ল্যানের বাইরে যায়, আমাদের নর্মাল ডে, আমরা এক্সস্টেড হয়ে যাই, আমরা নিতে পারি না, মানে আমরা অদ্ভুত রকমের একটা অস্থিরতা দেখানো শুরু করি। আরও যে জিনিসটা, যেটা আপনি খুব সুন্দর একটা পয়েন্টে আমাকে বললেন মাত্র, যে আই ডিজার্ভ টু ফিল হ্যাপি। এবং একটা ব্যাপার কি, যে হ্যাঁ, আমি এটা অলওয়েজ বলি যে আপনার নিজেকে প্যাম্পার করতে হবে, কিন্তু আপনার নিজেকে প্যাম্পার করতে গিয়ে আপনি কি আসলে নিজেকে কোনো সেলফ ডিস্ট্রাকটিভ মুডে নিয়ে যাচ্ছেন নাকি, এটাও আপনাকে দেখতে হবে। আপনার সেলফ লাভ কি অনেক বেশি আসলে একটা সেলফিশ বা খুব সেলফ সেন্টার্ড একটা বিহেভিয়ার হয়ে যাচ্ছে নাকি। আপনি যখন বলছেন ইউ ডিজার্ভ টু ফিল বেটার, আপনি শুধুমাত্র খাওয়াটাকে বেছে নিচ্ছেন, কারণ এটা এগেইন এটা একটা শর্টকাট ওয়ে। আপনি আপনার নিজেকে বেসিক্যালি ফাঁকি দিচ্ছেন। আপনি যখন বলছেন আপনি মানে বেটার ফিল করতে চান, আপনি তো কোনো হিউম্যান কানেকশন ডেভেলপ করতে পারছেন না, আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আসলে আপনাকে এনার্জাইজ করবে আপনি ওটাই যেতে পারছেন না, আপনি কোনো বই পড়তে পারছেন না, আপনি নিজের সাথে একটা সেলফ রিফ্লেকশনে যেতে পারছেন না, নিজেকে খুঁজে বের করার যে চেষ্টাটা ওটা আপনি করছেন না। কারণ আপনি যদি আসলেই নিজেকে মানে বেটার ফিল করাতে চান ট্রু সেন্সে, লং রানে আপনি এই কাজগুলো করে আপনি ভালো থাকবেন। কিন্তু এগেইন আমরা শর্টকাট বেছে নিচ্ছি, কারণ কি, ওই যে আমার তো আসলে ওই স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি নাই, আমি জানি আমি ওইটা প্যারা নিব না লাইফে, যেটা হচ্ছে যত বেশি ভালো থাকা যায়। এবং এই থিওরিটা ইউজ করে ডিয়ার অনেক ক্ষেত্রে টিকটক বা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিছুদিন আগে একটা ট্রেন্ডের মতো হয়েছিল যে আমি হেলদি, সো আমি আমার হেলদি বডিটাকে আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মানে আমি আমার ওবেসিটিটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং ওখান থেকে প্লাস সাইজ মডেল বা এই জিনিসগুলোকে অনেক প্রমোট করা হচ্ছিল। দেখুন, এই মেডিকেল সেক্টরে কাজ করতে গিয়ে আমি ডেফিনেটলি জানি যে হরমোনাল ইস্যু আছে, একটা মানুষের ওয়েট লসের অনেক স্ট্রাগল থাকে, এবং যারা সিনসিয়ারলি এটা নিয়ে কাজ করতে চায়, ফুড অ্যাডিকশন নিয়ে যারা সাফার করে, ওনারা ওনাদের প্লাস বডি নিয়ে বা হেলদি বডি নিয়ে সাফার করে, এবং ওনাদের ওই সাফারিংসটা না, এটা কাইন্ড অফ একটা মকারির মতো হয়ে যায় যখন একটা মানুষ আসলে জাস্ট তার সহ্য ক্ষমতা কম এবং সে ওই স্ট্রেসটা নিতে চায় না, এবং সে ওটাকে প্রমোট করার জন্য জাস্ট বলতেছে যে ওকে দিস ইজ হাউ আই অ্যাম, এবং আমি কোনো পরিশ্রম করব না, আমি অ্যাকচুয়ালি অলস, কিন্তু আমি ওটাকে বলতে চাই না কারণ ওটা আমার ইগো এংজাইটি বা ডিসকমফোর্ট এংজাইটি ট্রিগার করবে। এর জন্য আমি কি করব, আমি অন্যদেরকেও এখানে আনহেলদি লাইফস্টাইলে ইনভাইট করব, এবং এটা নিয়ে কেউ যদি আমাকে কিছু বলে, সাথে সাথে ওই যে আমার এংজাইটি, ইগো এংজাইটি ট্রিগার হবে, কারণ আমি জানি আমি খারাপ কাজ করতেছি, বাট ওটাকে স্যাটিসফাই করার জন্যই তো আমি নিউ ট্রেন্ড শুরু করছি। তো এটার যে আসলে একটা এফেক্ট আছে মানে কালচারালি, ব্যাপারটা হচ্ছে যে আইদার আমরা মানে বডি শেমিং করে হচ্ছে একটা মানুষকে কষ্ট দিচ্ছি, এদিকে একটা আরেকটা হচ্ছে আনহেলদি, মানে যে আমার একটা লাইফস্টাইল, সেটাকে আবার আমি হচ্ছে মানে ভ্যালিডেশন করছি। তো তাকে দেখে আরও 10টা মেয়ে এটাকে ভ্যালিডেট করছে। সো আলটিমেটলি এই মেয়েগুলোর যে ফিউচারে গিয়ে ইস্যু হতে পারে সেটাকে কিন্তু আমরা অ্যাকনলেজ করছি না। এবং ইস্যু মানে শুধু যে বাচ্চা হওয়া তা তো না। একটা মেয়ের যখন পিসিওএস থাকে তার প্রচণ্ড রকম মানে মানসিকভাবে সে আপসেট থাকে, তার কি বলবো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তার সেখান থেকে ডায়াবেটিস ডেভেলপ করা বা এভরিথিং, বিভিন্ন হেলথ কমপ্লিকেশনও হতে পারে। শুধু যে ব্যাপারটা বাচ্চা নেওয়ার তা না, তার ওভারঅল মেন্টাল হেলথ, তার ওভারঅল ফিজিক্যাল হেলথ সব কিছু এফেক্টেড হয়। কিন্তু আমি ওই পজিটিভ বডি ইমেজ প্রমোট করতে গিয়ে যেটা করছি সেটা হলো আলটিমেটলি মানে সোশ্যাল মিডিয়াতে যেটা ট্রেন্ডিং হয় সবাই কিন্তু সেটাই ফলো করে। সো আমি ওইটাকে ফলো করতে গিয়ে আমিও আমার ওই ডিসকমফোর্ট অ্যাংজাইটিটাকে বাদ দিয়ে বা ওইটাকে প্রশ্রয় দিয়ে যে হ্যাঁ আমি এরকম হু আই অ্যাম।
বাট এই জিনিসটা যে আমার লং টার্মে ক্ষতিকর, এবং সেলফ লাভ, ট্রু সেলফ লাভ মানে যে অ্যাকচুয়ালি নিজে টেক কেয়ার করা, ওইটা অ্যাকচুয়ালি কেউ করতে চায় না, বিকজ ওইটা খুব বোরিং, পরিশ্রমের কাজ। এটা পরিশ্রমের কাজ। তো ওইটা আমরা করব না। আমরা কি করব, আমরা হচ্ছে আমার মানে ওই কি বলবো, আমার এই আনহেলদি জিনিসটাকে যে আমি এটাকে প্রমোট করব, ভ্যালিডেশন নিব। কারণ কি, এবং এটা ভ্যালিডেশন আমরা ইজিলি পাই, কারণ অধিকাংশ মানুষই হচ্ছে ওই জিনিসটা ফলো করে। এবং এখানে আমি একটু কথা বলতে চাই যে আমাদের বিশেষ করে মানে সবার না একটা খুব অভ্যাস হচ্ছে এক্সকিউজ দেয়া, যে কি এক্সকিউজ, আমি অনেক ব্যস্ত, আমি মানে অফিস করি সারাদিন, আমি মানে অফিস করার পরে আমার কোনো এনার্জি থাকে না, বা আমি আমার বাচ্চাকে সামলাচ্ছি সারাদিন, সংসার সামলাচ্ছি, আমার কোনো এনার্জি থাকে না, বা আমি আসলে এটা করতে পারবো না, মানে আমি আসলে কিভাবে এটায় যাব, এত প্যারা, ভাল লাগে না, বা হচ্ছে গিয়ে খুব কমন, ও আচ্ছা এখন তো আমার মেয়েদের তো একটু বয়স বাড়লে একটা সময় গিয়ে একটু ওজন বাড়বে, এরকম আরও বিভিন্ন এক্সকিউজ আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি। এবং ইনফ্যাক্ট একটা জিনিস কি, এক্সকিউজ দেওয়ার পরিমাণটা আরও বাড়ে যখন আমি দেখি আমার সামনে কেউ একজন একটা হেলদি লাইফ লিড করছে এবং সে অ্যাকচুয়ালি একটা হেলদি বডি মেনটেন করছে, তখন আমরা নিজেকে বুঝ দেওয়ার জন্য হলেও বলবো যে ও আচ্ছা উনি পারে, উনি খুব মেনটেন করে, ওনার লাইফে হয়তো এই সুবিধা আছে, আমার লাইফে হয়তো এরকম সুবিধা নাই, এর জন্য আমি পারি না, বা আসলে এত প্যারা কে নেয়, মানে এটা আসলে আমাকে দিয়ে হবে না, 2 দিনের জীবন, আমি যেটা বললাম খুব কমন, 2 দিনের জীবন যা আছে আমি এ করে নিই, আমার ঘুমানোরও সময় নেই, আমি এত ব্যস্ত। সো তখন যে জিনিসটা হয় না, এই এক্সকিউজগুলো যে আমরা দিতে থাকি, আসলে আমরা নিজেদেরকে একটা শুভঙ্করের ফাঁকির ভিতরে ফেলে দিই। এবং এই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয়, আপনি নিজেকে এক্সকিউজ দেওয়া বন্ধ করে অ্যাকশনে আসেন। যেদিন আপনি অ্যাকশন শুরু করবেন, বিলিভ মি, আপনার খুব ছোট্ট কিছু কাজ করতে হবে, যে কাজগুলোকে এখন আমরা লাক্সারি ভাবি, যে কাজগুলোকে আমরা এখন বার্ডেন ভাবি। বাট এই ছোট্ট ছোট্ট কিছু কাজ, আমি যদি জাস্ট বলি যে সিম্পল, আপনি বাইরে খাওয়ার যে অভ্যাসটা, এই যে স্ট্রিট ফুডে খাওয়ার যে অভ্যাসটা, আপনি এটা 15 দিনে একদিন করেন। আপনার যে মানে এই যে সকালবেলা উঠে সিরিয়াল খাওয়ায় দেন আপনার বাচ্চাকে, হরলিক্স খাওয়ায় দিচ্ছেন, বা বাচ্চাকে সুগারি ফুড দিচ্ছেন, এটাকে আপনি কাট করেন। একটু আগে আপনি যেটা বললেন যে একটু পরপর খাওয়া লাগে, স্ন্যাকিংয়ের হ্যাবিটটা, একটু মুড়ি খাচ্ছি, একটু চানাচুর খাচ্ছি, চিনি খাচ্ছি, আপনি এই অভ্যাসটা কাট করেন। আপনি যে জিনিসটা করেন, আপনি সকালে আসলেই পেট ভরে খান না, আপনার নাস্তা করতে ইচ্ছা করে, আপনি পেট ভরে নাস্তা করেন, আপনি দুপুরে সুন্দর করে টাইমের ভিতরে পেট ভরে নাস্তা করেন, দুপুরের খাবারটা খান, আপনি রাতেরটাও সিম্পলি সন্ধ্যা 7টার ভিতরে আপনি খেয়ে ফেলেন, যেটা আমাদের মানে বডি আসলে চায়, সার্কাডিয়ান রিদম চায়। আপনি সিম্পল এই কাজটা করেন। এবং আরেকটা যেটা করেন, আপনি মুভমেন্ট বাড়ান। আপনি তো টিভি দেখেন শুয়ে শুয়ে, আপনি মোবাইল চালাচ্ছেন শুয়ে শুয়ে, আপনি সিঁড়ি দিয়ে উঠেনও না, আপনি বাসায় ওঠেন লিফট দিয়ে, আপনি অফিসে যান লিফট দিয়ে, এগুলোর তো আপনার সময়ের দরকার নাই। আপনি সিঁড়ি ভাঙেন না কেন? আপনার আলসেমি লাগে, আপনি ঘামবেন, আপনার ইচ্ছা করে না। আমি আপনাকে রাস্তাতেও হাঁটতে বলছি না, সিঁড়ি ভাঙতে তো মানুষের সাথে ধাক্কা খাবেন না, আপনি সিঁড়ি সবচেয়ে ফাঁকা জায়গা এখন। আপনি সিম্পলি বাসার একটা কোনায় দাঁড়ায় আপনি ভাত খাওয়ার পরে 10 মিনিট জাস্ট লেফট রাইট করেন। আমার ভাল লাগে না, আমার তো সময় নেই। না, আপনার সময় আছে, আপনার যেটা নাই, আপনার মানে ইচ্ছা নাই, আপনাকে এই জায়গাটায় আসতে হবে। আমি এখানে আপনি যেটা বললেন মুদ্রার একটা পিঠ, যেখানে কিছুই করতে চায় না, হ্যাঁ, এটার আবার আরেকটা পিঠ নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ধরেন এরকম কোনো কারণে ওয়েট বেড়ে গেল, কারো ওভার রেটিং হয়েছে, এখন তারপর তার খুব একটা মোটিভেশন আসলো, সার্জ আসলো মোটিভেশনে, আমাকে এক সপ্তাহের জন্য কমাতেই হবে। আমাকে কি করতে হবে, আমি একদম আপনি যদি ফেসবুকে যান, 1000টা এরকম 15 দিনে 20 কেজি কমাই ফেলবো, হ্যাঁ, আমি এই ডায়েট করে আমি 10 দিনে 9 কেজি কমাই ফেলছি, আমি একদম সত্যি কথা, এটা অবশ্যই। এগুলা দেখে সে কি করে, একদম আমি কালকে থেকে একদম ভাতই খাবো না, আমি হচ্ছে কি বলে সারাদিন এক্সারসাইজ করব, 5 লিটার পানি খাবো, এবং হচ্ছে আমি একদম হেলদি হয়ে যাব। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, 10 দিনের মাথায় গিয়ে তার যে একটা ক্র্যাশ হয়, তাতে সে ধরেন 10 দিনে খেত ধরেন প্রতিদিন 2200 ক্যালোরি, সে একদিনে ধরেন 20,000 ক্যালোরি খেয়ে ফেললো, এরকম একটা অবস্থা হয়ে যায়। সো এই যে রেস্ট্রিক্টিভ ইটিং থেকে বিঞ্জ ইটিং, এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে খুবই কম কথা বলা হয়। আমরা যেটা করি
যেটা হয় যে অনেকে ডায়েট শুরু করলে একদম সব বন্ধ, সব বন্ধ মানে সব বন্ধ, এটা খাবা না, এটা খাবা না, এটা খাবা না, এটা খাবা না, এটা খাবা না বলে। ইনফ্যাক্ট আমি এরকম কথা শুনেছি, সরি আপু, যে ও তোমাকে দুধ দিছে ডায়েটে, এটা কি ধরনের ডায়েট, এটা তো ডায়েট না, দুধ কেন খাবার ডায়েটে, ও তোমাকে ভাত দিছে ডায়েটে, ও এটা তো কোনো ডায়েট না, আরে এটা তো ওজন হ্যাঁ আরে আরে উনি জানে না, তাহলে তুমি এর কাছে গেছো কেন, মানে হাউ অন আর্থ। তো এই যে এই মানুষটা ধরেন রেস্ট্রিকটিভ ইটিং করলো, আপনি যদি মানে একটু ঘাটাঘাটি করেন, আপনি তো এগুলো নিয়ে কাজ করেন, এই বিঞ্জ ইটিংটা কিন্তু মানে বিঞ্জ ইটিং মেনটেনের একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে কিন্তু রেস্ট্রিকটিভ ইটিং, ক্র্যাশ ডায়েটগুলো। মানে যখনই আপনি নিজের ব্রেনকে বলবেন আমি খেতে পারবো না, আপনার ব্রেন এটাকে একটা নিষিদ্ধ বস্তু হিসেবে নিয়ে নেয়, সে বলে খাবো না, খাবো না, খাবো না, নিজেকে ডিপ্রাইভ করে। এভাবে একটা সময় ডিপ্রাইভ করতে করতে কোনো একটা স্ট্রেসফুল মোমেন্ট আসে, সে ভেঙে পড়ে, তখন তার মনে হয় যে আমার এখন এটা খেতে হবে, সে খায়, খাওয়ার পরে খেয়ে যে বসে গেল সেটা না, মুভ অন করলো সেটা না, এখন সে গিল্টে পড়ে যায়, আয় হায় আমি তো খেয়ে ফেললাম, এখন তো আমার সব শেষ, আমি এখন কি করব বলে তারপর সে আরও খায়, তারপর আবার সে রেস্ট্রিকশনে যায় যে না আজকের পরে আমি আর খাবো না, তো আমি আরও 2 গামলা ভাত খেয়ে নিই, তারপরে সে আবার 10 দিনের জন্য রেস্ট্রিকশনে যায়, বা ধরলাম 2 মাসের জন্য রেস্ট্রিকশনে যায়, গিয়ে ওজনটা কমায়, তারপরে আবার সে ভাবে আমি এখন নর্মাল সাইকেলে চলে আসলাম, তখন তার আবার বেশি খাওয়া হয় এবং আবার সে ওই মানে আগের চেয়েও আরও ধরেন 2 কেজি বেশি ওয়েট গেইন করে ফেলে। তো এই যে রেস্ট্রিকটিভ ইটিং থেকে একটা জিনিস হয় যেটাকে আমরা অ্যাকচুয়ালি বিঞ্জ ইটিং ডিসঅর্ডার বলি। তো এটা নিয়ে আপনি মানে কিরকম আপনি পান, যেমন আপনি গেট ফিটেও কিন্তু অনেক ক্লায়েন্ট দেখেন, তাদের মধ্যে কি কখনো এরকম আনহেলদি প্যাটার্ন দেখেছেন কিনা, কারণ ইয়ো ডায়েট ব্যাপারটা কিন্তু অনেক কমন, তো আপনি এটা নিয়ে যদি কিছু বলতেন। যেহেতু গেট ফিটে আমি শুধু ফিমেল ক্লায়েন্ট ডিল করি, আমাদের মেয়েদের ভিতরে বডি নিয়ে ইনসিকিউরিটি একেবারে ছোটবেলা থেকে থাকে, এবং প্রচুর এরকম ইয়ো ডায়েট করা মানে ক্লায়েন্ট আমি ডিল করি। এবং এখানে আমার যে ব্যাপারটা, আমি ওনাদেরকে সবসময় একটা কথাই বলি যে আপুরা, আপনারা মানে ওজন কমাবেন ঠিক আছে, বিলিভ মি, আমি বিশ্বাস করে আপনি আপনার ওজন কমে যাবে, কিন্তু আপনি আমাকে যতদিন পাচ্ছেন এই কোর্সে আপনি হ্যাবিট ফর্ম করেন, আপনি হেলদি লিভিংয়ে আসেন, যখন আমি থাকবো না আপনি ঠিকই এই মোমেন্টামে চলতে চলতে আপনি আপনার গোল অ্যাচিভ করে ফেলবেন, এবং আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি জানি এই মোমেন্টাম ফলো করতে পারেন, আপনার টার্গেট ওটা। সো আমি অলওয়েজ এখানে আমার গেট ফিট কোর্সটাকে কখনো আমি এভাবে বলতে চাই না এটা একটা ওয়েট লস কোর্স, না আমি নেভার, আমি এটা কখনো বলি না, এটা একটা হলিস্টিক লাইফস্টাইল কোর্স, যেখানে আপনি আপনার নিজের আমিটাকে খুঁজে পাবেন। এবং আমাদের মেয়েদের তো জন্ম থেকে আমাদের নিজেদেরকে নিয়ে ইনসিকিউরিটি, চেহারা এরকম কেন, চোখ এরকম কেন, নাক এরকম কেন, তুমি এরকম চাবি কেন, তুমি এইভাবে মানে শরীর এরকম কেন, এটা ব্যাকা কেন। সো আমরা মেয়েরা অনবরত একটা যুদ্ধের ভিতরে থাকি, মানে আমার নিজেকে সুন্দর লাগছে তো আমি এভাবে এই জামার রংটা পরতে পারবো তো, বা আমার মানে এইভাবে আমি ছবি তুললে কেমন লাগবে। সো প্রত্যেকটা মেয়ে এই ইমোশনাল ডায়েট বা ক্র্যাশ ডায়েটের ভিতর দিয়ে যায়। এবং আমি এরকম অনেক মানুষকে পেয়েছে, আপু আমি 1200 ক্যালোরিরও নিচে আসতে চাই, 800 ক্যালোরি, আমি ওখানে দেখেছি 800 ক্যালোরি খেলে আমার ওজনটা কমে যাবে, প্লিজ আপু আমি এটা ফলো করি। বা আপু এরকম শুনেছি আমি যদি 5 দিন ইয়ে করি, ফাস্টিং করি, তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে, আমি তাহলে তো ওজনটা অনেক কমে যাবে। বা আপু আমি যদি কিটো ডায়েট করি, আমি শুনেছি, বা এটা তো কিছুদিন আগে একটা হাইপি ছিল, আমি এটা করলেও আপু আমি অনেক বেনিফিটেড হব। এবং ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদিও আমি কোনো কোনো রকম ফুড প্রোডাক্ট সেল করি না, আমি খুব স্ট্রিক্টলি এটা সবসময় বলি, বাট আমার হয়তো কিছু ভিডিও নিয়ে বা আমার ফেসটা দেখিয়ে অনেকেই যেটা করে, ওনাদের প্রোডাক্ট বিক্রি করে, এবং জিনিসটা মানে কাইন্ড অফ একটা মিস ইনফরমেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং যে ও ডক্টর মুনমুন তো এটা তাহলে বিক্রি করছেন না, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না। এবং ওই প্রোডাক্টে লেখা থাকে স্লিমিং টি, হার্বাল টি, স্পেসিফিক ভ্যালেরিয়া বা হাবিজাবি এরকম অনেক কিছু থাকে যে এগুলা খেলে ওজন কমে যাবে, এবং বলছে এটা নাকি আমি সেল করছি না। যেই জিনিস আপনাকে বলবে আপনাকে 1 মাসে 10 কেজি 20 কেজি ওজন কমাবে, যেই লাইফস্টাইল আপনাকে গ্যারান্টি দেবে, ওটা একটা ধোঁকা, শুভঙ্করের ফাঁকি, আপনি এটা কোনো দিন যাবেন না। এবং এটা আপনি যত যাবেন আপনি তত সাফার করবেন দিন শেষে। কারণ কি, আপনার বডিতে এরকম হার্বাল টি বা এরকম হাবিজাবি জিনিস আপনি যখন ঢুকাবেন, আপনি জানেন না এটা আপনার কিডনির জন্য ক্ষতিকর কিনা, আপনি জানেন না এটা আপনার লিভারে যখন এটাকে এক্সক্রিট করবে, ওয়াশ আউট করবে, ওর কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, আপনি এগুলো কিছুই জানেন না। এবং আপনি যেটা করবেন, আপনি এগুলো খাওয়ার পর আপনি অনবরত বাথরুম করতে থাকবেন,
এবং আপনি বাথরুমের সাথে আপনার হয়তো ওয়াটার ওয়েটটা যাবে অথবা একটু ফ্যাট সলিউবল ইয়েতে, ওটা হয়তো আপনার হোয়াইটিশ মানে একটা পায়খানা হবে বা আপনার জিনিসটা একটু হয়তো ফ্যাটটা গলবে, কিন্তু যেই মুহূর্তে ওটা আপনি বন্ধ করবেন আপনার তো বডিতে আবার ওয়াটার ওয়েট চলে আসবে। সো আপনি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, মাঝখান দিয়ে আপনাকে অন্য কোনো ক্ষতি হয়ে গেল নাকি আপনি জানেন না। এবং আপনি ইভেন আমার কাছে এটা খুব দুঃখজনক মনে হয়, আমরা ডক্টররাও কিন্তু এটা জানি না। এবং আমি অনেক ডক্টর আপু ভাইয়াকে এগুলো প্রশ্ন করতে দেখেছি যে আসলে এটা খেলে কি ওজন কমবে, আমি কি হার্বাল টিটা খাবো বা আমি কি এটা করব, বা এই জিনিসটা কিভাবে খাওয়া যাবে। সো এটা আমি কাউকে অপমান করছি না, উইথ ডিউ রেসপেক্ট, যে এটা বেসিকলি আমরা অনেক সময় জানি না, আমরা এই ফিল্ডে পড়াশোনা করছি দেখে হয়তো এখন এই জিনিসগুলো আমরা জানছি। সো আলটিমেটলি ওজন যে এরকম ইয়ো করে কমাতে হয়, মূলত আপনি যে মানে মেকানিজমটা ডিসক্রাইব করলেন যে হ্যাঁ ওটা আপনার ব্রেনকে যখন ডিপ্রাইভ করছে, সে ব্রেক করছে, আবার খেতে চাচ্ছে, আবার এটা করছে না। এবং এখানে যে জিনিসটা, এই মেকানিজমের পাশাপাশি আরেকটা জিনিস, আমি আমিষ খেয়ে অভ্যস্ত। আপনি যখন আমাকে নিরামিষাশী কোনো ডায়েটে নেবেন, হঠাৎ করে যেদিন আমি আবার মাংস পাবো, ক্ষুধার্ত সিংহ মাংস পেলে কি করবে? ও সবজি খেয়েছিল তো ঝাঁপায় পড়বে। এটা একটা। আরেকটা মেকানিজম, আমাদের ব্রেইন নিষিদ্ধ বস্তুর প্রতি অসম্ভব অ্যাডিক্টেড হয়ে যায়, অসম্ভব অ্যাট্রাক্টেড হয়। সো যখন আমি আমার ব্রেইনকে বলছি যে আমি এখন থেকে চিনি খাবো না, বা আমি এখন থেকে মিষ্টি খাবো না, বা আমি এখন থেকে ভাত খাওয়াই বন্ধ করে দিব, কিন্তু আমি ওকে কোনো রকম ট্রেনিং দিইনি, কোনো হ্যাবিট ফর্ম করি নাই, ঠাস করে কাট করে দিলাম। তার মানে কি, আমার ব্রেন সাথে সাথে এই এটা অ্যাট্রাকটিভ কোনো একটা জিনিস, এটা কেন নিষেধ করলো, এটা আমাকে নিতেই হবে। এবং ইনফ্যাক্ট একটা জিনিস কি, যে আমার মানে যদি অ্যাডিকশন ক্রিয়েট হয়ে যায়, আমি নিজেও বুঝবো না যে আমার ব্রেন আমাকে বলতেছে ওখানে রান্নাঘরের অত তাকে তোমার চিনিটা আছে, এটাকে বলতে ফুড নয়েজ বলে। এক্স্যাক্টলি, ওটা আছে এবং তুমি গিয়ে ওটা নিয়ে আসো। এবং আপনি জাস্ট রোবটের মতো গিয়ে ওটা নিয়ে আসতেছেন। রাত্রেবেলা বিশেষ করে এই কাজগুলো আমরা বেশি করি, এবং আপনি দিনের বেলা উঠে গিলটে পড়ে যাচ্ছেন কি করলাম। সো এই জিনিসগুলো, এই যে রেস্ট্রিকটিভ ডায়েট থেকে বিঞ্জ ইটিংয়ের এইটা মানে রিলেশনটা অনেক বেশি কমন। ইনফ্যাক্ট ওই যে মেয়েদের যে বডি ইনসিকিউরিটিটা থাকে ওখান থেকেও, মানে মেয়েদের তো পিরিয়ড হয়, পিএমএসের জার্নিটা যে ফুড ক্রেভিং, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। ওই সময়টা আমরা চিন্তা করতেছি আমরা ডায়েটে আছি, ফলো করছি, আপনি তো ইনএভিটেবলি আপনার ক্রেভিংয়ের সম্মুখীন হবেন মাসে একটা নির্দিষ্ট সময়, এবং তখনই আপনি বিঞ্জ করবেন। আমি ধরে নিলাম যে আপনার সব ক্লিয়ার আছে, সো আপনি তো ওই সময় বিঞ্জ করে ফেলবেন এবং আপনি আবার ভাববেন যে আমাকে দিয়ে হচ্ছে না। বাট আমি মেয়ে, আমি আমার বডিটাকে আসলে কতটুকু বুঝি। আমরা মেয়েরা আমাদের বডি সম্পর্কে খুব কম ধারণা রাখি, এবং অনেক ক্ষেত্রে মানে এই যে আমার নিজের বডি সম্পর্কে ধারণা নেই, এখান থেকে আমরা আস্তে আস্তে করে যেটা করি, একটা ডিসঅর্ডার্ড ইটিং হ্যাবিট ডেভেলপ করে ফেলি। এবং যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা বুলিমিয়া নার্ভোসা, এটা নিয়ে আপনি যদি একটু বলেন। অ্যানোরেক্সিয়া আর বুলিমিয়াটা না, বিঞ্জ ইটিং অনেক কমন, অ্যানোরেক্সিয়া আর বুলিমিয়াটা অত বেশি বোঝা যায় না, ঠিক আছে। বাট এই যে আপনি বডি ইমেজের কথাটা আনলেন না, এখান থেকে কিন্তু আসলে এই দুইটা জিনিস আসে। কারণ কি, বিঞ্জ ইটার তো মনে করো আমি খেয়ে ফেলছি, খেলাম, আমি এরপর আর কোনো কিছু করলাম না, মানে ওইটাকে কম্পেনসেট করার জন্য। বিঞ্জ ইটার তো ওইটাকে কম্পেনসেট করার জন্য কিছু করে না। বাট বুলিমিয়া নার্ভাসে কি করে, আমি তখন খেয়ে ফেলেছি, আমার তো মোটা হওয়া যাবে না, সো আমি এখন কি করব, বমি করব, বা ওই যে যেটা বললেন মানে ল্যাক্সেটিভ নেব, বা কিছু একটা টি খেয়ে বা এক্সেসিভ এক্সারসাইজ করে আমাকে ওইটা বার্ন করতে হবে। এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি, এই সোশ্যাল মিডিয়াতে একটা দেখায় যে আপনি একটা চকলেট খেলে আপনার এতক্ষণ হাঁটা লাগবে ক্যালোরি বার্ন করার জন্য। তো সে মনে করে আমি এটা খেয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি, এখন আমাকে ওইটা করতে হবে। আর অ্যানোরেক্সিয়া তো মনে করেন আরও এক্সট্রিম একটা কেস, যেখানে ধরেন ক্লায়েন্ট মনে করে যে আমি অনেক মোটা, আমি খেতে পারবো না, অথচ তার হয়তো বা বডি ওয়েট যে নর্মাল আমাদের বিএমআই রেঞ্জ তার চেয়েও কম, এবং সেটা থেকে যেটা হয় যে তার বিভিন্ন রকম হেলথ ইস্যুসও দেখা দেয়। ইভেন অনেক সময় এই ধরনের রোগী কিন্তু মারাও যায়। এক্স্যাক্টলি, মানে এই একটা ইটিং ডিসঅর্ডার, মানে আমাদের মেন্টাল হেলথের সব অসুখ থেকে কিন্তু সাধারণত মানুষ মারা যায় না, বাট অ্যানোরেক্সিয়া নার্ভাসা থেকে এই যে সে খাচ্ছে না, কন্টিনিউয়াস তার একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, এটা থেকে তার লিভারের প্রবলেম হতে পারে, তার কিডনির প্রবলেম হতে পারে, তার হার্টের প্রবলেম হতে পারে, তার পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। তো তার একটা মেন নর্মাল যে লাইফের সাইকেল, সেটা পুরোপুরি ডিসরাপ্টেড হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কষ্টটা কি, যে ধরেন আপনি যে তাদেরকে বলেন যে হ্যাঁ আপনাকে আস্তে আস্তে একটু হেলদি ইটিংয়ে নিয়ে আসবো, যেটা হয় যে তারা উইথড্রয়ালে চলে যায়, কারণ
তাদের কাছে না তাদের আইডেন্টিটিটা এত স্ট্রংলি তারা ধরে রাখতে চায় যে তারা ওটা ছাড়তে পারে না। তারা এক কথা মোটা হতে চায় না। এবং এখানে আমার কাছে আরেকটা যেটা খুব পেইন লাগে, মানে এটা যে আমি বললাম যে ইটিং প্রবলেমটা, এই ইটিং হ্যাবিট দিয়ে যে মেন্টাল ডিসঅর্ডার আছে কিনা এটা বলা যায়। আমি এগেইন এখানে কাউকে ছোট করছি না, উইথ ডিউ রেসপেক্ট, এবং এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি প্রচুর দেখেছি। বুলিমিয়া নার্ভাসের পেশেন্ট, অ্যানোরেক্সিয়া পেশেন্ট ওয়েট কমানোর জন্য হয়তো যাচ্ছেন এবং ওনাদেরকে গদবাঁধা ওয়েট লসের চার্ট ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং আলটিমেটলি উনি তো ওয়েট লসের মানে ওই জার্নিটাতে ঢুকতেই পারতেছে না। এবং অ্যানোরেক্সিয়ার একটা পেশেন্ট শুরুর দিকে সে যে অ্যানোরেক্সিয়া আছে নাকি সে তো এটা নিজেও জানে না, এবং সে যখন আসলে কারো কাছে যাচ্ছে আমি ওজন কমাতে চাই, আচ্ছা ওজন কমাতে যাচ্ছেন আসেন কমায় আমি ডায়েট চার্টটা দিয়ে দিই, এবং এই যে ক্যালোরি কাউন্ট বা এই জিনিসগুলা এটা তো তার জন্য খুবই ডিস্ট্রাকটিভ হচ্ছে। সো আমি তাকে জাস্ট একটা চার্ট ধরায় দিয়ে দিচ্ছি, বাট এটার কনসিকোয়েন্সেস কী হচ্ছে আমি তো এটা জানি না। এবং একইভাবে একটা বুলিমিয়ার পেশেন্ট হয়তো একটু হেলদি হয়ে যাচ্ছে, সে ওজন কমানোর জন্য গেল, আমি একটা চার্ট দিয়ে দিলাম। অথবা আমি আরেকটু যদি বলি যে ডিপ্রেশনের পেশেন্ট মোটা হয়ে গিয়েছে, ওষুধ খাচ্ছে, বা বাইপোলারের পেশেন্ট মোটা হয়ে গিয়েছে, ওষুধ খাচ্ছে, ওজন কমাতে চাচ্ছে, চার্ট ধরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর সাথে বলে দেওয়া হচ্ছে এসব ওষুধ খাওয়ার দরকার নেই, এসব ওষুধ খাওয়াটা সমস্যা, এই ডিপ্রেশন বলে কিছু নাই। সো ওই জায়গাগুলোতেও আসলে মানে অনেক বেশি সাফার করে এই ওয়েট লসের এই সাইকেলটা থেকে। এবং এগেইন যেটা হয়, সবসময় তো আসলে অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়াটা শুরুতে থাকে না। এই জিনিসটা এমন না যেটা জন্মগত অসুখ। এই যে সে ওজন কমানোর একটা সাইকেলে ঢুকলো এবং সে একবার ডায়েট চার্ট নিয়ে আসলো, পারলো না, বা আশেপাশের মানুষরা বুলি করে ফেললো, তার কিন্তু আস্তে 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 বডি ডিসমরফিয়া শুরু হচ্ছে, ওইখান থেকে গ্র্যাজুয়ালি তার এই ফুড ডিসঅর্ডারগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। এবং হয়তো বাংলাদেশে এটা এখনো কমন না, বাট বাইরের দেশে কিন্তু মানুষ এগুলো থেকে প্লাস্টিক সার্জারিতে পর্যন্ত চলে যায়। এক্স্যাক্টলি। এবং আমি একটা জিনিস বলবো কি যে এই ফিল্ডে যখন আমি কাজ করছি, মানে যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট প্লাস হচ্ছে গিয়ে এই নিউট্রিশন ও ফিটনেস নিয়ে কাজ করি, বাংলাদেশেও কিন্তু এই কেস আছে, এবং এটা মেয়েদের ভিতরেও আছে প্রচুর পরিমাণে। আমরা আসলে অনবরত দেখি বাংলাদেশের মেয়েরাও ডক্টরদের কাছে যাচ্ছেন প্লাস্টিক সার্জারির জন্য। অথবা ইন্টারেস্টিংলি বাংলাদেশে তো কোয়াকদের ভিড়টা বেশি থাকে, হাতুড়ে ডাক্তার যারা প্রপার ডাক্তার না, অ্যাকচুয়ালি ডক্টর নামেরই অপমান, মানে হাতুড়ে মানুষজন তাদের কাছে যাচ্ছে। আমার এই যে এখানে স্মাইল লাইনটা ঠিক করে দেন, আমার ঠোঁটে প্লাম্পিং করে দেন, বা হচ্ছে আমার এই জায়গায় বটক্স করে দেন, বা একটা ফিলারটা করে দেন। ইভেন সার্টিফাইড ডার্মাটোলজিস্টদের কাছেও যায় না, বাট তাদের ইনসিকিউরিটি আছে। তারা নিজেরা তো কাইন্ড অফ ওই যে শর্টকাটের ভিতরে যাচ্ছে, হাবিজাবি স্লিমিং টিগুলা নিচ্ছে, প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে, মানে মানুষের কি পরিমাণ টাকা এখানে খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে জাস্ট এই ইনসিকিউরিটি থেকে, বাট সে কোনো ফলাফল পায় না। এবং এখানে আমি আরেকটা জায়গায় যদি আমি বলি যে ডায়াস্টাসিস রেক্টি, এটা আমাদের মেয়েদের একটা কমন প্রবলেম, এটা প্রেগনেন্সির পরে এটা মেয়েদের হয়, বা আম্বিলিক্যাল হার্নিয়াটাও হয়ে যায় খুব ছোট ফর্মে, অত বড় থাকে না। এটা আমি যতদিন নিজে সাফার না করেছি আমি ততদিন পর্যন্ত আমি বাংলাদেশে এটা কোথাও পাইনি, আমি কারো মুখে এটা আমি শুনি নাই। এবং ইন্টারেস্টিংলি আমি দেখতে পাচ্ছি যে মানে আমার বডি ফ্যাট পার্সেন্টেজ ঠিক আছে, আমার ওজন কমে গিয়েছে, বাট আমার ফার্স্ট প্রেগনেন্সির পরে আমার পেট তাহলে এরকম ঝোলা কেন? এবং আস্তে আস্তে আমি তো তখন ফিটনেস নিউট্রিশন নিয়ে কাজ করা শুরু করেছি, বা এই জিনিসটা শুরু করেছি, আমি পড়াশোনা শুরু করছি, দেন আমি তো এটা বুঝতে পেরেছি ওকে ফাইন, এটা এখানে এভাবে কাজ করছে। আমি তখন পেশেন্ট পাওয়া স্টার্ট করলাম, এবং প্রচুর পরিমাণে যখন আমি প্রথম ডায়াস্টাসিস রেক্টি নিয়ে ভিডিও করলাম, মানে আমার কাছে এটা মনে আছে, আমি জাস্ট একটা মানে সিম্পল একটা ভিডিও জাস্ট ছেড়ে দিছি যে মানুষ এটার রেসপন্সটা কেমন করে। আমি এখনও ওই ভিডিও থেকে রেসপন্স পাই যে আমার পেটটা ঝোলা বা বড়, এবং সবচেয়ে যে জিনিসটা আমরা মেয়েরা জানিও না যে আমার ডায়াস্টাসিস রেক্টি আছে নাকি আম্বিলিক্যাল হার্নিয়া আছে, কোনো কিছু আছে নাকি। আমি শুধু জানি আমার সব কিছু ঠিক আছে, আমার হাত পা সব চিকন, শুধু পেটটা দেখলে 3 মাসের মতো প্রেগনেন্ট মনে হয়। দিনের পর দিন আমি ক্রাঞ্চ করে যাচ্ছি, সিট আপ করে যাচ্ছি, বিভিন্ন ফিটনেস ট্রেনারদের কাছে যাচ্ছি, তারা সমানে আমাকে অ্যাবসের এক্সারসাইজ করাচ্ছে, কোরের এক্সারসাইজ করাচ্ছে। প্যাথেটিকলি এটা সত্যি কথা, ওইসব এক্সারসাইজে আমার পেটের ফাঁকা ওই মাসলটা আরও দুর্বল হচ্ছে এবং পেটের ফাঁক বেড়ে যাচ্ছে। ডায়াস্টাসিস রেক্টির যে প্রপার ট্রেনিং বা মেয়েদের বডিটা এই যে বোঝা দরকার, এই জিনিসগুলোও তো আসলে নাই। আমার কাছে মনে হয়েছে কি আপু যে আপনার পুরো কথাটা শুনে মেয়েদের বডি ইমেজ, আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের চেষ্টা, এবং হচ্ছে যে দ্রুত ওজন কমানোর চেষ্টা,
এই কয়েকটা জিনিস মিলে আসলে এগুলো একটা বিজনেসে দাঁড়িয়ে গিয়েছে। পুরা আপু পুরা। যে আমার মানে বডি ইমেজ সমস্যা, তো আমাকে হচ্ছে এমন কাপড় পরাতে হবে, এমন কিছু কাপড় পাওয়া যায় যেগুলো হলো পেটটা যাতে চিকন লাগে, এমন হচ্ছে আমি প্লাস্টিক সার্জারি করব যেটা করলে আমাকে সুন্দর লাগবে, আমি লিপ প্লাম্পিং করব, এগুলো এগুলো করব। আমি যদি এগুলো না করতে চাই তাহলে তো বিজনেসগুলো থাকবে না। আমি যদি মনে করি আমার এখন ডায়েট লাগবে, তখনই হচ্ছে ডায়েট না, আমার ইনস্ট্যান্ট ওজন কমানো লাগবে, তখনই আমি স্লিমিং টি খুঁজবো। আমি দেখবো না যে এটা খারাপ না ভালো, আমি 3 মাস আগে ওজন কমাইনি তারপর দেখা যাবে। তো এই আমাদের ইনস্ট্যান্ট সব কিছু পাওয়ার চেষ্টা, বডি ইমেজ নিয়ে প্রবলেম, এবং আমাদের ইমোশনাল রেগুলেশনের প্রবলেম, আমার মনে হয় যে আপনার কথা শুনে আমি বলতে পারি যে 3টা জায়গা থেকে আসলে আমাদের এই খাবার এবং মানে এই আনহেলদি ব্যাপারগুলো মনে হয় খুব বেশি অরিজিনেট করে। এখানে একটা জিনিস আমি একটু যদি বলি, ট্রমার সাথে আসলে কি কোনোভাবে এই ইটিং বিহেভিয়ারের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো কিছুকে আসলে মানে ট্রিগার থেকে কি আমাদের এই জিনিসগুলো আসতে পারে কিনা? ট্রমা অবশ্যই সম্পর্ক রাখে, কারণ কি মানে ট্রমা ইটসেলফ একটা ট্রমাটিক ইভেন্ট এরকমভাবে আমি বলি। মানে কারণ কি যখন একটা বাচ্চা ট্রমার ভিতরে যায়, ওর জেনেটিক ম্যাপিং চেঞ্জ হতে থাকে, ওর ব্রেন চেঞ্জ হয়ে যায়। সেটা বিভিন্ন রিসার্চ আছে, এমআরআই করা হয়েছে, এবং ওখানে দেখা গিয়েছে ব্রেন কিভাবে চেঞ্জ হতে থাকে। এবং ইনফ্যাক্ট আমার যদি কোনো ট্রমা থাকে, আমার সন্তান, ওর লাইফে কোনো ট্রমা নেই, বাট আমি যখন ওকে ক্যারি করব, ওর জেনেটিক ম্যাপিং কমপ্লিটলি ওর ট্রমার সাথে চেঞ্জ হতে থাকবে এবং ওরকমভাবে তৈরি হবে। সো ট্রমা এমন একটা জিনিস, ও আমার লাইফে আস্তে আস্তে করে শিকড়ের মতো করে মানে গেঁথে যাবে এবং চারিদিকে ওর ডালপালা দিতে থাকবে যদি আমি ওকে প্রপার হিলিংয়ে না নিই। এবং অবশ্যই যখন আমি একটা কোনো ট্রমা ইনসিডেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, আমার কমফোর্ট খোঁজা লাগবে। এবং সুগার কমনলি আমাদের ডোপামিনের একটা হ্রাস দেয়। হাই এনার্জি ফুড যেগুলো, যেটা আমাকে জাস্ট মানে ইনস্ট্যান্ট ডোপামিন একটা হ্রাস দিয়ে দিচ্ছে, জাঙ্ক ফুড, এগুলো প্রত্যেকটা আমাদের ফুড কমফোর্ট। সো যেটা হয় যখন আমি খুব ভালনারেবল, আমি খুব খারাপ লাগছে, বাবা মার ভেতরে হয়তো ঝগড়া হচ্ছে, ছোট বাচ্চা, ও কমফোর্ট কোথায় পাবে? ও হয়তো মানে কাইন্ড অফ টিভি দেখতেছে আর খাচ্ছে, নয়েজটা ওর কানে আসতেছে না, নিজেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলতেছে। এক্সামের আগে বা কোনো কিছুতে আমি হয়তো লাইফে ফেল করলাম, আমি ওটা নিতে পারতেছি না, ছোটোবেলা থেকে আমি অসম্ভব রকমভাবে হয়তো কোনো একটা অ্যাবিউজের শিকার হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। সো আমি কী করবো, আমার একটা কমফোর্ট দরকার। এবং ওই যে আমাদের ব্রেইন দেখছে যে আমি যখন সুগারি ফুড ইনটেক করি বা হাই ডোপামিন আমাকে হ্রাস দিবে এই খাবারগুলা, এখন হাই এনার্জি ফুডগুলো আমি নিচ্ছি, প্রত্যেকটা আমার ব্রেইনকে কিছুক্ষণের জন্য একটা প্লেজার স্টিমুলেশন দেয়। সো অলওয়েজ ও একটা পেইনে থাকছে, ও অলওয়েজ ইনসিকিউর থাকে, ওর কর্টিসল লেভেলটা খুব হাই থাকে। সো ও তখন না ওই হাই এনার্জি ফুডগুলো ডিমান্ড করতে থাকে, এবং তখন আসলে আমি না চাইলেও আমি খাবারগুলো খেতে থাকবো। মানে একটা ক্রেভিং এর মতো হয়ে যায় যে যখনই আমার খারাপ লাগে, আমার ব্রেন জেনে যায় যে আমার এটা খেলে ভালো লাগে, সো আমার এই ক্রেভিংটা হয়, সেখান থেকে বোধহয় ক্রেভিং জিনিসটা আসে। এক্স্যাক্টলি ওখান থেকে আসে। আবার ক্রেভিং আমাদের ওই যে যেটা যেটা এতক্ষণ আমরা ডিসকাস করলাম, এক হচ্ছে ওই অলরেডি আমার কালচারাল ইস্যু, আমার হিস্ট্রিক্যাল প্যাটার্ন, আমার ইমোশনাল ডিসরেগুলেশন, তারপরে যে ট্রমা বা আমার মেন্টাল হেলথ ডিসঅর্ডার হতে পারে, বা আমার হ্যাবিট ফর্মেশন হয়ে যেতে থাকি, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের ক্রেভিং ফর্ম করে। এবং ক্রেভিং জিনিসটা আলটিমেটলি বেশিরভাগ সময় রাত্রেবেলা হয়। এবং আমরা দেখা যায় কি সারা দিন আমরা ফাইট করতে পারি, সারা দিন আমি এদিক ওদিক ব্যস্ত আছি, অফিস করছি, স্কুল করছি, ভার্সিটিতে যাচ্ছি, ইভেন আমি ডায়েটও ফলো করতে পারি। যেই মুহূর্তে রাত আসে, আমি এরকম আমার অনেক ক্লায়েন্ট পাইছি, আপু রাত আসলে আমি আওলায় যাই, আমি থাকি না, আমি অন্য একটা মানুষ হয়ে যাই, আমি যে রাতে কি করি আপু আমি নিজেও জানি না। এবং রাত আপু আমাকে জাগতেই হচ্ছে, আমার হয়তো নাইট শিফটে অফিস করতে হচ্ছে, আপু আমাকে নাইট শিফটে হসপিটালে ডিউটি করতে হচ্ছে, আমার কালকে আপু পরীক্ষা, সো আমি তো রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে পড়তে হচ্ছে, আমি যে আপু রাতে ঘুমা যাবো পারছি না, হাজব্যান্ড আসবে রাত 1টা 2টার দিকে, আপু আমি কিভাবে ঘুমাবো, বাচ্চাকে আপু ঘুম পাড়াচ্ছে, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, ঘুমোতে দিচ্ছে না, ও উঠে লাফাচ্ছে, আপু আমার শরীর মনে হয় ভেঙে আসে ঘুমের জন্য, রাত্রে জেগে আছে, এবং আমি যখন কিছু করতে পারি না তখন আমি পাগলের মতো খেতে থাকি। কমন কথাগুলা থাকে। এই যে আমরা স্ট্রেস ইটিং করছি, ক্রেভিং থেকে করছি রাত্রেবেলা, কারণ অনেক সময় যেটা হয় হয়তো স্ট্রেস নেই, কিন্তু রাতে আমার হয়তো ঘুমোতে আমি দেরি করছি, বা আমি হয়তো একটু মুভি দেখবো বা আজকে একটু চিল করব, ডিস্ট্র্যাকশন কম, আমার তখন জাস্ট আমি আর আমার সামনে আমার টেম্পটেশন, ওই সময়টাতে কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যায়।
এবং ডেফিনিটলি আমার ব্রেইন জানে কি করলে আমার ভাল লাগবে, এবং আমি অলরেডি ফুড অ্যাডিক্টেড, আমার অলরেডি ব্রেইনে ইনফরমেশন দেওয়া আছে এগুলো আমার ভালো লাগে। সো আমি একটা নেটফ্লিক্সে মুভি দেখবো, আমি কিন্তু ঠিকই গিয়ে আইসক্রিমটা নামায় নিয়ে আসতেছি, বা আমি আমি জাস্ট মানে রাত্রেবেলা ঘুম আসতেছে না, খারাপ লাগছে, আমি গিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। আর এখন তো জাস্ট বলে না যে ওয়ান ক্লিক অ্যাওয়ে, সো আপনার তো খাবার জাস্ট আসলেই ওয়ান ক্লিক অ্যাওয়ে। এরকমও আমি পেশেন্ট দেখছি রাত্রেবেলা সে পিজা অর্ডার দিয়ে খেয়ে ফেলতেছে, বা সে নিচে গিয়ে সে যত রকমের সম্ভব জিনিস কিনে এনে সে খেয়ে ফেলছে। সো এই ক্রেভিংগুলো রাত্রেবেলা খুব লাউড হয়ে যায়, এবং ওই সময়টাতে তো আসলে মানুষজনও ঘুমাতে থাকে, অন্যরা কেউ তো এসে তখন ওই যে ইমোশনাল ইটিংয়ের ওই জায়গাটাতে কেউ এসে আপনাকে বলবে না এই তুমি খেও না, কিছু করো না। আর অনেক সময় দেখা যায় কি দিনের বেলা যাও এসে একটু ডাক নিব যে এই এটা খেও না, এটা তোমার জন্য খারাপ, কিন্তু রাত্রেবেলা তো খুব নিস্তব্ধ থাকে, বাসার মানুষরা হয়তো দেখছে, আপনার ওয়াইফে হয়তো দেখছে আপনি বিঞ্জ করছেন, আপনার হাজবেন্ডই হয়তো দেখছে আপনি নিজের ক্ষতি করছেন, বিঞ্জ করছেন, কিন্তু আপনাকে ওটা ওই সময় বলতে গেলে আপনি একটা রেগে গিয়ে উত্তর দিবেন, উনি কিন্তু ওই সময় বাধাও দিবে না যে থাক মান সম্মানের ভয় আছে, চিৎকার করবো, বাচ্চা খাচ্ছে বুঝতে পারতেছে, কিন্তু মানে এখন কেওস করবে, বেটার আমি সকালে ওর সাথে কথা বলি। সো এরকম বিভিন্ন ইফেক্ট কারণে আমরা দেখা যায় আমাদের স্ট্রেস আমরা ম্যানেজ করতে পারি না, জানি না কিভাবে ম্যানেজ করতে হয়। আমার লাইফস্টাইলে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব খারাপ, এবং আমি অ্যাকচুয়ালি সাফার করছি। আমি আমার ফুড ক্রেভিংটা একটা হেলদি হ্যাবিট কীভাবে ফর্ম করে ম্যানেজ করতে হয় ওটাও আমি জানি না, আমি জাস্ট ওই ক্রেভিংয়ের কাছে আত্মসমর্পণ করছি। এই সাফারিংসগুলো না আসলেই রিয়েল ডিয়ার, এবং আমার ধারণা আমরা যেহেতু মেন্টাল হেলথের পেশেন্ট দেখি, ওনারা কিন্তু এই সাফারিংসগুলো আমাদের সাথে শেয়ার করেন। এগুলো থেকে বের হয়ে আসার উপায় আছে আপু, কিন্তু আমি যতটুকু বুঝি জিনিসটা কোনো ইমিডিয়েট সলিউশন নাই। আমাকে প্রথমে একসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার একটা খাবারের সাথে আনহেলদি রিলেশনশিপ আছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি জিনিসটা ইমিডিয়েট সলিউশন পাবো না, কারণ আমি যদি বলি আমার 40 বছর 50 বছরের জীবন ধরে, বা আমি 30 বছরের জীবন ধরে একটা জিনিসকে কোপিং হিসেবে নিয়ে আসছি, এখন আমার বয়স যদি 30 হয়ে যায়, 30-এর পরে যেটা হয় বডি আর আগের মতো ফ্যাটটা বার্ন করতে পারে না, মানুষ মোটা হয়, সেখান থেকেই জিনিসগুলো আসে হয়তো। তো আমি হয়তো বা একটা জিনিসকে কোপিং হিসেবে ইউজ করে এসেছি, বা আমার একটা ট্রমা আছে সেখান থেকে আমি জিনিসটা করছি। সো এটা এত তাড়াতাড়ি দ্রুত আমি সলভ করতে পারবো না। সো কুইক সমাধান নেই, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে আমি খাবারকে শত্রু বা ভিলেন বা খারাপ ভাবা যাবে না। যদিও আমি বলছি ফুডের সাথেই সমস্যা, কিন্তু এখানে খাবারকে যদি আমি ভিলেন ভাবি, তাহলে যেটা হবে যে আমার ব্রেন আবারও সেই একটা গিল্টের সাইকেলে পড়বে, আবার সেটা থেকে খাওয়া, আবার গিল্ট, আবার একটা বাজে জিনিসে আটকে যাবে। তো আমাকে খাবারকে জাস্ট নিউট্রাল একটা জিনিসে কনভার্ট করার চেষ্টা করতে হবে আমি যতটুকু পারি। অবশ্যই ইমোশন থাকবে আমার, কিন্তু খাবারটাই যেন আমার একমাত্র কোপিংয়ের সোর্স না হয়। প্লাস আমার ট্রিগারগুলো আইডেন্টিফাই করা, যে আমি কোন সময়টা হচ্ছে এই বেশি আনহেলদি ইটিং আমার হয়। যেমন আমি জানি যে আমার পিরিয়ডের আগের টাইমে আমার আনহেলদি ইটিং হবে, সেই ক্ষেত্রে আমি আগে থেকে কি মেজার নিয়ে রাখতে পারি। একটা তো হচ্ছে আমি আমার সারাদিনে একটা ব্যালেন্সড মিল নিয়ে রাখতে পারি, মিলগুলো প্রি প্ল্যান থাকলে, যে আমি সকালে এটা খাবো, দুপুরে এটা, রাতে এটা। তাহলে যেটা হয় আমার এই যে উল্টাপাল্টা খাওয়ার টেন্ডেন্সি কমে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যদি ছোটোখাটো কিছু রিওয়ার্ড রাখি আমার জন্য, তাহলে হলো কি যে আমার ব্রেনটা দেখলো যে না আমি কিছু খাচ্ছি, নিজেকে রিওয়ার্ডেড রাখলাম, স্যাটিসফাইড রাখলাম। হতে পারে একটা ছোট্ট মানে ডার্ক চকলেটের 1 পিস খেলাম, তো সেটা থেকেও আমার হয়তো ভালো লাগতে পারে। তো এভাবে যদি আমি আগে থেকে জিনিসটা ম্যানেজ করে রাখি, তাহলে আমার মনে হয় যে জিনিসটা কোপ করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। এছাড়া হচ্ছে যে আমার এই যে খাবারকে যে আমার একটা ইমোশনাল কোপিংয়ের সোর্স বের করা, যেমন আমি বলি বা ভালো লাগার সোর্স, আমার সকাল 11টা বাজছে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, আমি ডেস্কে বসে আছি, আমি জাস্ট উঠে আমার কলিগের সাথে গিয়ে হয়তো একটু কথা বললাম, একটু গল্প করলাম, একটু পানি খেলাম, তবে আমি চলে আসলাম, সেম জিনিসই কিন্তু পেলাম, কিন্তু মাঝখানে জাস্ট একটু খাওয়াটা আসলো না। বা ওইটা কিন্তু সিম্পল 1 কাপ চা দিয়েও হতে পারে, সেটা হতে পারে রং চা, গ্রিন টি, এনিথিং। তো আমি কিন্তু ওই খাবারের উপরে যে ডিপেন্ডেন্স, ওইটা থেকে বের হয়ে আসলাম। বা আমার খারাপ লাগলে আমি একটু হাঁটলাম, একটু মেডিটেশন করলাম, তাহলে আমার কাছে মনে হয় যে এটা থেকে বের হয়ে আসাটা ইজি হবে। আরেকটা জিনিস হচ্ছে আমার হাঙ্গারের কিউটা বোঝা, যে আমার আসলে এখন ক্ষুধা লেগেছে, আমি মানে মাইন্ডলেসলি যে খাওয়া, এই জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের হাঙ্গার কিউ বা স্যাটাইটি যে বোঝায়, হ্যাঁ এখনই ফুল হয়ে গিয়েছি,
এটা হয় না কারণ আমরা খাওয়ার সময় দেখা যায় অন্য কিছুতে ডিস্ট্র্যাক্টেড থাকি। তো এখানে মাইন্ডফুল ইটিংয়েরও একটা রোল আছে। তো এটা ছাড়া হচ্ছে যে যদি আমার মনে হয় যে আমি আসলে বিঞ্জ ইটিং ডিসঅর্ডারের মধ্যে পড়ে গিয়েছি, যেটার অংশ হিসেবে দেখা যায় যে রিপিটেড বিঞ্জিং হয়, মানে একসাথে অনেক বেশি খাওয়া হয়, তারপর সেটা থেকে অ্যাশেম ফিল করি, আবার রেস্ট্রিকশন, আবার বিঞ্জ, এরকম একটা সাইকেলে পড়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় একজন প্রফেশনালের হেল্পও নেওয়া লাগতে পারে। এবং সেক্ষেত্রে রেস্ট্রিকটিভ ইটিংটা তার জন্য কিন্তু আরও আনহেলদি। আমি ডায়েট করব, কিন্তু আমার ডায়েটটা হবে এরকম না যে 3 মাস ডায়েট করে আমি তারপর আবার যা ইচ্ছা তাই খাবো। আমার চেষ্টা থাকবে আমার ইটিংটা 80-20 হবে, আমার 80% হবে হেলদি আর হচ্ছে 20% লেস হেলদি। আমি বলবো না যে খারাপ খাবার, আমি বলবো যে লেস হেলদি, যেটা আমার তো নিউট্রিশন ওভাবে দিবে না, বাট আমাকে একটু ভালো রাখবে, কারণ আমি ভালো থাকাও ডিজার্ভ করি। এবং খাওয়াটা আসলে আমাদের একটা ভালো লাগার জায়গা, বাট খাওয়াটাই একমাত্র ভালো লাগার জায়গা হলেই আমি বিপদে পড়বো। আমি সবার আগে যে কথাটা বলি, আপনি রাত জাগা যাবে না, এবং ডেফিনেটলি এটা শোনা মাত্র মন খারাপ হয়ে যায়। আমি বলি যে দেখেন, আপনি যখন আপনার ক্রেভিং কন্ট্রোল করতে চান, আপনি কাইন্ড অফ মোবাইল থেকে দূরে থাকেন। আরেকটা জিনিস, তখনও মুখটা কালো হয়ে যায়। কেন মোবাইল থেকে দূরে থাকতে হবে? কেন? খাবারের সাথে এই দুটা কোত্থেকে আসতেছে? এক, আপনি মোবাইল দেখতে শুরু করলে আপনি রাত জাগা শুরু করবেন, ঘুম আসলেও আপনার ঘুমটা আসবে না, এবং আপনার এক মোবাইল আপনার ঘুম নষ্ট করছে, আপনার রাত জাগার দিকে আপনাকে নিয়ে গেল। এরপরে যখন আপনার রাত জাগার ফ্লোটা চলে আসলো, আপনি ক্রেভিং স্টার্ট হয়ে যাবে। সো আপনাকে না, মানে টিপে, আইসবার্গের টিপে আপনি দেখছেন আপনার ক্রেভিং, আপনাকে নিচে দেখতে হবে ডেপথে, যে আপনি কি করতেছেন, কেন করছেন, যেগুলো আপনি অলরেডি বললেন। সো আপনি অ্যাকচুয়ালি ক্রেভিংটা কেন ফিল করছেন? আপনি কি ইমোশনাল ভালনারেবিলিটির কারণে করছেন? কোন ইমোশনের কারণে? ওইটাকে আইডেন্টিফাই করেন, আপনি আগে ওইটাকে ডিল করেন। তারপরে আপনি আপনার রাত জাগাটা তো সবার আগে আটকাবেন, মোবাইলটা স্ক্রল করা বা মোবাইলের নোটিফিকেশান আটকায় ফেলেন, আপনার ইমোশনাল ভালনারেবিলিটি আপনি সরান। দেন ডিয়ার, এই যে আপনি যেগুলো বললেন 80-20 রুলটা, খাবার হালাল ফুড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সো আমি কেন এটাকে বলবো এটা হারাম, এটা খাওয়া যাবে না? মানে আমি, আল্লাহ যেগুলো হালাল করেছেন, আমি হেলদি লেস হেলদি ম্যানারে আমি সব কিছু এনজয় করব। এবং আমার জার্নিটা যেটা হবে, আমার লাস্ট শ্বাস পর্যন্ত আমি একটা হেলদি লাইফে থাকবো। যখন আমার ওয়েটটা ম্যানেজ করা দরকার, আমি আস্তে আস্তে করে আমি নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি, আমার নিউট্রিশন, আমার এক্সারসাইজ সব কিছুকে কম্বাইন করে আমি আগাবো। এবং এই আগানোটাও তো আসলে আপনার জন্য সহজ হবে না, কারণ আশেপাশের মানুষজন বলবে, আল্লাহ তুমি শুকায় গেছো, তোমার গালের চোয়াল ভেঙে গেছে, আচ্ছা তোমাকে একটুখানি খাও। তার মধ্যে আপনি নিজেকে যখন ওই যে একটু ডায়েটে আছেন, ম্যানেজ করার চেষ্টা করছেন, আপনার কিন্তু একটু একটু ক্রেভিং আসবে, আপনি জিনিসটা ম্যানেজ করতে পারবেন না। কারণ এখানে আরেকটা মেন্টালিটি কাজ করে, যেটা আমাদের সফলতার চোর, অল অর নান থিঙ্কিং বা পারফেকশনিজমের প্যাটার্নটা। ও আমি আজকে রাতে ক্রেভিংয়ের জন্য খেয়ে ফেললাম, তাহলে তো আমাকে আর হবে না। ক্রেভিং কন্ট্রোলে আমি অলওয়েজ একটা জিনিস বলি, একটা একটা করে দিন পার করেন। 3 মাসে আমি ক্রেভিং কন্ট্রোল করব না। আপনি আজকের দিনটা আমি মানে সেফলি পার করতে পেরেছি, ক্রেভিংটা আমি ম্যানেজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আজকে শেষ। আজকের রাতে আমি খেয়ে ফেলেছি, ক্রেভিং ম্যানেজ করতে পারিনি, ঠিক আছে, আজকের রাতটা পার হয়ে গেল। বাট সকালে উঠে একটু অ্যানালাইসিস করেন কি কারণে মিস করেছি। সো আজকে তাহলে ওগুলোকে একটু আমি আমার মাথায় রেখে এগেইন আমি আমার গার্ড অন করে তারপর আমি আগাতে শুরু করব। তার পরবর্তীতে আপনি কিভাবে ক্রেভিং কন্ট্রোল করতে পারেন খাবারের মাধ্যমে? আপনি আপনার খাবারের উপাদানে শাকসবজির পরিমাণ বাড়ান, আপনি আপনার খাবারের ভিতরে প্রোটিনের পরিমাণটা বাড়ান। আমরা যেটা করি, আমরা মূলত ভাত খাই, আমরা ভাত খেয়ে খেয়ে পেট ভরায় ফেলি, আমরা ডাল খেয়ে খেয়ে পেট ভরায় ফেলি। হ্যাঁ, ডালও প্রোটিন, কিন্তু ডালেও তো কার্বোহাইড্রেট থাকে। সো আপনি চেষ্টা করেন যে আপনার বডির যে প্রোটিনের পরিমাণটা দরকার ওইটা আপনি ফুলফিল করেন। আপনার বডিতে আপনি প্রপার ফাইবারটা দেন, মানে শাকসবজি খান, রংধনু 7 রঙের শাকসবজি আপনি খাওয়া শুরু করেন। অথবা আপনি বিভিন্ন সিড আছে বা বিভিন্ন রকমের আদার্স যে পদ্ধতির মাধ্যমে আপনি ফাইবার ইনটেক করতে পারবেন, ওটা করেন। আপনি ডিহাইড্রেটেড কিনা এটা চেক করেন, ডিহাইড্রেশন আপনার ক্রেভিং তৈরি করে ফেলে। সো আপনি প্রচুর পরিমাণে পানি খেতে হবে। সারাদিন বাথরুমে, সারা রাত বাথরুমে দৌড়াবেন না, আপনার প্রস্রাবের রঙটা যেন হালকা হলুদ রং, যেটা লাইট স্ট্র কালার, নর্মাল ন্যাচারাল আমাদের ইউরিনের কালার, ওটা মেনটেন করেন। সবাই বলে দেয় গড়পড়টা 3 লিটার পানি খেতে হবে, 2.5 লিটার পানি খেতে হবে। আপনি শীতকালে 3 লিটার পানি খাবেন আর সারা রাত বাথরুমে দৌড়াবেন না, আপনার ইউরিনের স্ট্র কালারটা মেনটেন করেন। আপনি যখন দেখবেন আপনার ইউরিনের কালারটা স্ট্র কালার মেনটেন হচ্ছে, দেন আপনার বডি ওয়াটার ইনটেকটা ঠিক আছে।
সো আপনি আপনার ডিহাইড্রেশন কারেকশন করেন, আপনি ফাইবার ইনটেকটা ঠিক করেন, প্রোটিন ইনটেকটা ঠিক করেন, আদার্স যে কাজগুলো করলেন, আপনি যখন ওভারঅল এটা গুছিয়ে ফেলছেন, আপনি হঠাৎ করে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার ক্রেভিং কন্ট্রোল। ইভেন আপনার পিরিয়ডের আগেও আপনার যখন পিএমএস এর ক্রেভিংটা আসবে, আপনি ফুড হ্যাবিটে আপনি কি করবেন? আমি বলবো আপনি যখন একটা ডায়েটে থাকেন, আপনার ডায়েট যিনি রেডি করবেন, আপনি ওনাকে এটাই রিকোয়েস্ট করেন যে ডেফিনেটলি আমি এটা ফলো করব, বাট এই 7 দিন বা এই 10 দিন আমার কষ্ট হয়, ওই সময়টাতে আমি কি একটু স্পাইসি খাবার অ্যাড করতে পারি? ইনফ্যাক্ট আমি কি চটপটি আমার যদি ভালো লাগে আমি বাসায় প্রিপেয়ার করে খেতে পারি। এখন অনেকে বলবে ডায়েটে চটপটি খাওয়া যায়, ডেফিনেটলি খাওয়া যায়, কেন যাবে না? চটপটির ডাবলি তো ডালই। সো হেলদি ওয়েতে এটা প্রিপেয়ার করে বাসায় আমি খেতে পারি না? একটা ফ্রুট চাট, ফ্রুট মশলা অ্যাড করে আমি একটু খেতে পারি না আমার খাবারের ভিতরে? বা আমি একটা ছোট একটা হচ্ছে গিয়ে চকলেটের একটা মানে স্কোয়ার আমি নিয়ে আমি মানে গিল্ট ফ্রি আমি যদি এটা খাই, এটা আমার ডায়েটে কেন প্রবলেম করবে? সো আমি যখন আমার ব্রেনকে এটা বলছি যে পৃথিবীতে যত হালাল খাবার আছে আমি এগুলো এনজয় করতে পারবো, এবং আমরা কি বলি চিট ডে, ওয়ার্ডিংগুলা কি মানে আমি আমার নিজেকে ধোকা দিচ্ছি, বিট্রে করতেছি? না, আমি এটাকে বলবো এটা আমার রিফিড ডে, এটা আমার রিওয়ার্ড ডে। যখন এই যে ওয়ার্ডিংগুলোও ঠিক আছে, আমার খাবারটা কন্ট্রোল করলাম, ঘুম কন্ট্রোল করলাম, আমার ডিস্ট্রাকশন কন্ট্রোল হলো, আমার খাবারের সাথে রিলেশনশিপটা সুন্দর হলো, আলহামদুলিল্লাহ আপনি আপনার ক্রেভিং ম্যানেজ করতে পারবেন। এবং যখন সবচেয়ে যে জিনিসটা বড়, ওই যে বললাম পারফেকশনিজম বা অল অর নানে, একদিন যদি কোনো কারণে ক্রেভিং চলে আসে, নিজেকে একেবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির আদেশ দিয়ে দিয়েন না। আপনি মানুষ, আপনি যদি একদিন ক্রেভিংয়ের কারণে কিছু খান, অ্যাকসেপ্ট করেন। এটা এরকমই, আমি আলহামদুলিল্লাহ আমি খেয়েছি, আমার ভালো লেগেছে, গিল্ট ফ্রি ওয়েতে আমি এটা এনজয় করেছি। আমি যদি একটা আইসক্রিমও খাই আমি এটা এনজয় করব। সো আপনার বডি রিল্যাক্স থাকবে, আপনি এনজয় করে নেক্সট দিন আপনি জিনিসটাকে আবার ডায়েটে ফেরত আসেন বা হেলদি ইটিংয়ে ফেরত আসেন। এবং আপনি যখন এই যে খাবার এনজয় করছেন প্লাস আপনি হেলদি ইটিং মেনটেন করছেন, আপনার ওজন বাড়বে না। আমি এটার জন্য পুরো চ্যালেঞ্জ নিতে পারি যে না আপনার ওজন বাড়বে না। আমরা কি করি, আমরা যেটা করি আমরা অসম্ভব না খেয়ে থাকি। এটা আবার নতুন একটা টপিক, ক্রেভিংটা আমরা শেষ করে এটা বলছি। আমরা ভাবি না খেলে ওজন কমবে, এবং এটা অস্বাভাবিক ভুল একটা ধারণা। আপনি জিনিসটা কি দেখেন, আমি খুব সিম্পল একটা হিসাব দিই আপনাদেরকে। ধরেন আপনার বেতন আজকে 50,000 টাকা। সো আপনি কি করবেন, ওই অনুযায়ী খরচ করবেন। যখন আপনার বেতন কোনো কারণে এই মাসে লস করে 20,000 টাকা হয়, আপনি কি 50,000-এর খরচ করবেন? প্রথম মাসে আপনার অভ্যস্ততার কারণে আপনি লেজে গোবরে করবেন, একটু বেশি খরচ হয়ে যাবে। গ্র্যাজুয়ালি আপনি যখন দেখবেন যে যখন 20,000 30,000 করে আসতেছে, আপনি তো ওভাবে খরচ করবেন, আপনার ওভাবে অভ্যস্ত হবে। সো আপনার বডি যখন আপনি অনবরত কম খাবার দিচ্ছেন, এই যে 5 দিন ফাস্টিংয়ে যাচ্ছেন, 3 দিন ফাস্টিংয়ে যাচ্ছেন, তারপরে নাকি খিচুড়ি খাইতে হবে বা যাই হোক অদ্ভুত অদ্ভুত সব ডায়েটের কথা শুনি তো। তারপরে আপনি 800 ক্যালোরি খেয়ে ওজন কমাতে হবে, দিনে একটা আপেল খেয়ে ওজন কমাতে হবে, দিনে সারাদিন নাকি শরবত খেয়ে স্মুদি খেয়ে ওজন কমাতে হবে। এগুলোর ফলে আপনার তো ক্যালোরি ইনটেক অনেক কমে যাচ্ছে। তার মানে কি আপনার বডি খরচ করা কমায় দিচ্ছে, আর ও একটু স্টারভেশন মোডে চলে স্টারভেশন মুডে আছে। এবং এরপরে আপনি যখন হঠাৎ করে খাবেন, আপনার বডি কি করবে, ও তো মানে বেশি বেশি করে মানে সঞ্চয় করা শুরু করবে, আপনার ধরে রাখবে, ও ছাড়তে হ্যাঁ, যাবে এগুলো না। বেশি বেশি সঞ্চয় করবে, ফ্যাট সেলগুলো অনেক বড় বড় ভাবে ইয়ে হতে থাকবে। সো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আপনি আপনার নিজের ক্ষতি করছেন। সো আপনাকে যে জিনিসটা মানে সবচেয়ে বড় মাইন্ডসেট কি, আমাকে 6 মাসে 3 মাসে ওজন কমাতে হবে, সামনে বিয়ে, ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম, বড় বোনের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে, ওজন কমাই লেহেঙ্গার ভিতরে ঢুকতে হবে, এই স্যুটের ভিতরে ঢুকতে হবে না। আপনি এটাকে এভাবে চিন্তা করে দেখেন, আমার এটা 10 বছরের জার্নি, এটা আমার মানে 6 মাসের জার্নি। আমি এটা মানে 6 মাসের জার্নি হলেও আমি আস্তে আস্তে করে জাস্ট আমার ফার্স্ট পুশ আপ আমি অ্যাচিভ করি, মোর দ্যান এনাফ। আমার 10 বছর পরে আমি এটা দেখি না রেজাল্টটা কেমন আসে। আজকে যে ফিটনেস ইনফ্লুয়েন্সার ফ্লেক্স করে ছবি দিচ্ছে, উনি তো রেগুলার এটা করে, এবং উনি একটা সময় ওনার মানে ডিজায়ার্ড বডিটা অ্যাচিভ করে ফটোশ্যুট করে রাখে, তারপরে উনি সবসময় এরকম বডিতে থাকে না, ওনার বডি অবশ্যই চেঞ্জ হয়। সো আমরা কি করি, ওই যে ওই ছবিটা ওই রকম হইতে হবে, ওর মনে হয় বডি সবসময় এরকম থাকে, না ওই রকম থাকে না। এখানে অনেক এডিটিং হয়, পেছনের স্টোরিও আমরা কেউ জানি না। সো আমাদের যে অতিরিক্ত কম খেয়ে থাকার টেন্ডেন্সি, কম খেলেই ওজন কমবে, এটা কমাতে হবে।
ইনফ্যাক্ট আমি জাস্ট এটা বলতে পারি, আমার খুব কাছের একজন মানুষই, আমি যখন একবার ডায়েট নিয়ে কথা বলছি উনি বলছে আরে ওজন কমানো কোনো ব্যাপার না, সকালে চা টোস্ট খাইলেই তো ওজন কমা শুরু করে, মানে কম কম খাবা, এরকম খাবা, তাইলেই মানে। আমি ওনাকে কিছু বলিনি, কিন্তু এই মাইন্ডসেটটা আমাদের মানে কাছের মানুষরা থাকেন, শর্টকাট খোঁজেন, এবং এই অতিরিক্ত কম খাওয়াটা এটা একটা আমি বলবো কমপ্লিটলি ধোঁকা। আরেকটা যেটা ডিয়ার, আপনি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেন না যে আমাদের মেয়েদেরকে অনবরত সবাই শুধু কার্ডিও করায়, কোথাও গেলেই জুম্বা করেন আপু, আপনি যোগা করেন আপু, অ্যারোবিক্স অ্যারোবিক্স কারণ করেন। হচ্ছে ডাম্বেল তুললে বা মেশিন ইউজ করলে ছেলেদের মতো হয়ে যাবে, ছেড়ে দিলে আবার মোটা হয়ে যাব, শুধু কার্ডিও করব, স্ট্রেংথ ট্রেনিং করলে ছেলেদের মতো হয়ে যাবে, ব্যাটা মানুষের মতো লাগবে, দেখতে ভালো লাগবে না। এবং আমার মানে এটা আমার মানে সরি টু সে, উইথ ডিউ রেসপেক্ট এগেন, আমি কাউকে ছোট করছি না, আমি মানে কয়েকটা ফিমেল অনলি জিম যারা বলেন ফিমেল অনলি জিম আমি খুঁজছিলাম, এবং আমি কয়েকটা জায়গায় গিয়েছি, মানে সবাই আমাকে কার্ডিও বা জুম্বা বা অ্যারোবিক্সের মানে যোগার দিকে ঢুকানোর চেষ্টা করতেছে, এবং সব বলছে না এখানে জিমে অনেক কিছু হয়, অনেক কিছু। আমি কয়েকজন আপুর সাথে কথা বললাম, ওনারাও করেন ফিমেল জিম। আপু আপনি কি করেন? আপু আমি যোগা করি। আর কি করেন? আপু আমি অ্যারোবিক্স করি, জুম্বা করি। আপু ওয়েট লিফটিংটা? হ্যাঁ আপু ওয়েট লিফটিং করি। আপু কত কেজি ওজন নেন? আপু এই 2-3 কেজি নেই। কেন আপু কেন? মানে আমার কাছে কোয়েশ্চেনটা এটা যে আমাদের মেয়েদের তো আপু মেনোপোজের পরে এস্ট্রোজেনটা যখন একবারে নাই হয়ে যাচ্ছে, আমাদের তো হচ্ছে গিয়ে মাসলটা তো যদি না থাকে হাড় ক্ষয়ে যাচ্ছে। এই যে আমি আপনি তখন ধাপ করে পড়ে যাব কোমরের উপরে, আমার তো মাসল যদি থাকে ওকে তো ব্যালেন্স করতে পারবে, হাড়টা তো পড়লে পুরো ভেঙে যাবে। সো আমাদের মেয়েদের মাসল লাগে না, আমরা মেয়েরা কেন ওয়েট লিফটিংটা করবো না? আমি কি মানে কুরবানির সময় ওই বড় পাতিলটা, আমি মেয়ে আমি কি তুলি না? আমি কি রান্না করছি না? আমি কি পানির বড় পাতিলগুলো তুলি না? আমি কি আমার বাচ্চাকে করলে নেই না? আমি কি তাহলে ভারী ওজন নেই না? আমি তো মেয়ে, আমি এইসব ভারী কাজগুলো করি। আমি তো ঠিকই দেখা যাচ্ছে বড় বড় ব্যাগও বাজারের নিয়ে, ব্যাগ। হ্যাঁ আমি দৌড়াদৌড়ি করছি। সো আলটিমেটলি আমরা মেয়েরা তো ওয়েট লিফট করি, তাহলে কেন আমরা মানে এই জায়গাটাতে মেয়েরা এখনো আসতে পারিনি যে আমি 2-3 কেজির উপরে ওজনই নিতে পারবো না? মানে আমার কাছে যেটা মানে সবচেয়ে কষ্ট লাগে যে আমাদের মেয়েদেরকে অলওয়েজ শুধু ওইটাই দৌড়, এই তুমি ওজন কমাও, জিরো ফিগারে আসো, বা এখন ভাইরাল ট্রেন্ডের বডিতে আসো। কেন কেন আমি একটা সুন্দর টোন্ড বডি পাবো না? আমি কেন একটু মানে আমার সুন্দর হেলদি একটা মাসল বিল্ড আপ করতে পারবো না? কেন মেয়েদের জিম বলা মাত্রই আমরা শুধুমাত্র অল্প কয়েকটা ইনস্ট্রুমেন্ট আর মানে জাস্ট আই ওয়াশ করে দিব? মানে আমার মানে লিটারেলি আমার কাছে তখন মনে হয়েছে যে এই মানে কম্বাইন্ড জিমগুলোতে অবশ্যই খুব সুন্দর ফ্যাসিলিটিস, এবং মানে আমার কাছে খুব ভালো লেগেছে, বাট পর্দার কিছু ইস্যুর কারণে আমি আসলে ফিমেল অনলি জিম খুঁজছিলাম, তখন এই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার। তবে হ্যাঁ কিছু জিম এখনও অনার করে মেয়েদেরকে যে একটা ফিক্সড টাইমে শুধু মেয়েরা থাকবে, বাট ওখানেও যেটা প্রবলেম হয় যখন আসলে কোনো কিছু ঠিক করা লাগে মেশিনারি, তখন এই মেয়েদের আওয়ারেই আসে এবং ছেলেরা ফট করে ঢুকে যায়। এবং অনেক জায়গায় আমি দেখেছি এটা ফিমেল অনলি জিম, এটা বলে ভিডিও করছে। সো একজন মেয়ে যখন পর্দার জন্য জিমে যাচ্ছেন, সো তখন আপনি মেয়েদের ওই ভিডিওটা দিয়ে দিচ্ছেন, এবং একজন পুরুষ মানুষ গিয়ে ভিডিওটা করছে বা পুরুষ মানুষ গিয়ে মেশিনারি ঠিক করছে। সো প্রপার পর্দাটাও তো মেনটেন হচ্ছে না। সো আমাদের মেয়েদের ফিটনেসের এই জায়গাটাতে অনেক বড় ধোঁকা হয়, এবং এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। এবং যখন আমরা অনলাইন ট্রেনিংও করাই অনেক ক্ষেত্রে ডাম্বল কিনতে বলি, বা ডাম্বলও লাগবে না, পানির বোতল দিয়ে করেন, তখনও আসলে যে প্রবলেমটা হয়ে যায় ওই যে 2-3 কেজি 4-5 কেজি এর বেশি তো উঠছে না। সো তখন আস্তে আস্তে করে আমার কাছে যেটা মনে হয় বডি ওয়েট ইউজ করে আমাদের মেয়েদের খুব সিনসিয়ারলি ওয়েট ট্রেনিং করা উচিত। কারণ কাইন্ড অফ আপনি মানে জাস্ট কথার কথা, আপনার চেস্টের এক্সারসাইজে আপনি 5 কেজির বেশি নিচ্ছেন না, বাট আপনি যখন পুশ আপ করছেন, আপনি একজন ফিমেল পার্সন, কত কেজি দিয়ে পুশ আপ করছেন আপনি? আস্তে আস্তে যদি শিখে যান 5 কেজি না, আপনার বডির পুরো ওজন আপনি নিচ্ছেন, আপনি পুল আপ করছেন। আমরা মেয়েরা তো কয়জন মেয়ে আসলে কল্পনা করতে পারি আমি পুল আপ করছি, বাংলাদেশে পুশ আপ করছি? অল্প কতজন যারা আমরা ফিটনেস নিয়ে কাজ করছি, আপুরা যারা পারেন আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে ওই আপুদেরকে দেখতে। সো এই জন্য আমি বললাম যে আমরা মেয়েরা আসলে এই জায়গাটাতে অনেক বেশি ডিপ্রাইভ সাফার করি, এবং আমাদের এই দুর্বলতা ইনসিকিউরিটিকে পুঁজি করে হিউজ লেভেলের ব্যবসা চলে। এবং একটা জিনিস যেটা সবচেয়ে মজার সেটা হলো যারা খেতে ভালোবাসে তারা যদি মাসেল বিল্ড করে তারা কিন্তু অ্যাকচুয়ালি আরেকটু খেতে পারে, কারণ তার তো মেটাবলিজম ভালো থাকে এবং তার মাসেল হচ্ছে ওই গ্লুকোজটাকে টেনে না। সো ওইটাও আসলে যেটা হয় না যে আমি ডিপ্রাইভেশনে রাখা, ওই জিনিসটা তখন আরও কমে যায় যদি আমি স্ট্রেংথ ট্রেনিংটা করি। তো আর 50-র পরে আপনি যদি আমাদের মাদেরকে দেখেন,
একটু উঠতে গেলে কোমরে ব্যথা, এটা করতে গেলে হাতে ব্যথা। এটা কেন হয়? কারণ তাদের শরীরে শুধু ফ্যাট। মেয়েদের বাই ডিফল্ট শরীরে ফ্যাট বেশি, এটা মানে জেনেটিক্যালি এভাবে। আর তারপরে 50-র পরে, কেন 30-এর পরেই মেয়েদের মাসেলটা আস্তে আস্তে কমতে থাকে, যেটা 50-র পরে গিয়ে আরও খারাপ হয়ে যায়, এবং যখন অস্টিওপোরোসিস হয় তখন এই জিনিসটার এফেক্ট তারা টের পায়। তো এই জন্য আসলে এই জিনিসটা মানে মাসেল বিল্ড যে শুধু মানে কি বলবো সুন্দর লাগার জন্য তা না, এটার সাথে মোবিলিটির সম্পর্ক আছে, এটার সাথে আমার ক্রেভিং কন্ট্রোলে থাকার সম্পর্ক আছে, এটার সাথে আমি আমার পছন্দের খাবারও খেতে পারছি। এবং রিসেন্ট একটা রিসার্চে যেটা দেখা যাচ্ছে যে আপনার যদি মানে মাসেলের স্ট্রেংথটা বেশি থাকে 44% আপনার ডায়াবেটিস হওয়ার যে রিস্কটা এটা কমে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি এটা আপনাদেরকে যে রিসার্চটা ওটার ইয়েটা আমি দিয়ে দিতে পারবো। সো তার মানে কি যে মাসেলের স্ট্রেংথ বা মাসেল আমাদের জন্য খুব দরকার, এটা শুধু পুরুষ মানুষের জন্য না, তাদের সৌন্দর্য বর্ধন না। এবং ওই যে রিসেন্টলি একটা বোধহয় রিসার্চ এসেছে, যেটা অনেকে করে, অজেম্পিক নামে একটা ইঞ্জেকশনের কথা আজকাল খুব শোনা যায়, ওটা দিয়ে ওজন কমিয়ে ফেলে। তো রিসেন্ট বোধহয় একটা স্টাডির কথা আপনি আমাকে বলছিলাম যে ওটার কারণে কিন্তু মাসেল লস হয়। সো ওইটার জন্য আমি যদি খালি অজেম্পিক নিয়ে ভাবি যে আমি ওজন কমাই ফেললাম, আমি যদি মানে স্ট্রেংথ ট্রেনিং না করি, আলটিমেটলি কিন্তু আমার মাসেল লস হচ্ছে। সো এই জন্য আমার কিন্তু স্ট্রেংথ ট্রেনিংটা দরকার। এবং এটা এটা অ্যাকচুয়ালি এটা অবশ্যই ঠিক কথা যে এই যে ওজন কমানোর যে ইনজেকশনটা, আমি সোজা বাংলা ভাষাতেই বললাম, মানুষ এভাবেই বলে যে ইনজেকশন নিয়ে ওজন কমাইছি। সো আপনি যখন ইনজেকশন নিয়ে ওজনটা কমাচ্ছেন মানে আপনার ওজনটা কমবে, আপনার মাসেলও লস হয়ে যাচ্ছে, কারণ ও তো আপনার ক্ষুধা কমাচ্ছে এবং মেকানিজম অনেক কিছু আছে, অত থিওরিতে আমরা না যাই। আপনার ওজনটা কমলো, কিন্তু যখন আপনি এটা বন্ধ করবেন আবার ব্যাক করবে, এবং তখন তো মাসেল ব্যাক করবে না, শুধু ফ্যাট আপনার মানে কমপ্লিটলি জিনিসটা আগে যেটা মাসেল ছিল ওই জায়গাও ফ্যাট দিয়ে ভরবে। সো আমরা যে জায়গাটা মিস করি, আমরা তো শর্টকাট খুঁজি। আপনাকে অবশ্যই ওয়েট ট্রেনিং, হেলদি ইটিং, আপনার বডির সার্কাডিয়ান রিদম, বায়োলজিক্যাল ক্লক, আপনার ঘুম, আপনার সারাউন্ডিংস মেনটেন করা, এগুলো করতে হবে। এবং আপনাকে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে, আপনাকে মাইন্ডফুল ইটিংয়ে আসতে হবে, মাইন্ডফুল হতে হবে যে আমি আসলে কি খাচ্ছি, কখন খাচ্ছি, কেন খাচ্ছি, কতটুকু খাচ্ছি। আপনি যত বেশি মানে নিজের খাবারের দিকে ফোকাসড রেখে ঠান্ডা মাথায় খাচ্ছেন, আপনি তত দেখবেন যে আপনার মানে ওই বিঞ্জ ইটিংয়ের অভ্যাসটা, ক্রেভিংয়ের অভ্যাসটা বা হাবিজাবি খেয়ে ফেলার অভ্যাসটা অনেকখানি কমে যাচ্ছে। এবং মানে আরেকটা জিনিস যেটা, এই যে আমরা যে এলোমেলো খাবার খাচ্ছি বা আনহেলদি ফুড হ্যাবিট, এটার সাথে তো টেস্টোস্টেরনের সম্পর্ক আছে। এটা তো ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় ইস্যু। এখনকার ছেলেরা যেটা হয় যে আছে না, আমার টেস্টোস্টেরন কম, আমি বাইরে থেকে টেস্টোস্টেরন নিয়ে আমি করব। অথচ তাদের যে ওবেসিটির কারণে তাদের টেস্টোস্টেরন কম, মানে যেটা হয় যখন শরীরে ফ্যাট বেশি থাকে, এটা মানে টেস্টোস্টেরন ভেঙে ইস্ট্রোজেনে কনভার্ট হয়। সো আলটিমেটলি তাদের এই ওবেসিটির কারণে, তাদের শরীরে ফ্যাট থাকার কারণে তাদের টেস্টোস্টেরন কমে যাচ্ছে, তাদের ইভেন সেক্সুয়াল যে লাইফটা সেটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো আলটিমেটলি এটা কিন্তু সিম্পলি খাবার দিয়ে এবং একটু স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে, যেহেতু তাদের টেস্টোস্টেরন বাই ডিফল্ট একটু বেশি থাকে, তো ওইটা কিন্তু তারা ইজিলি ম্যানেজ করতে পারবে। তো এই জায়গাটাতে খাবার ম্যানেজমেন্ট, ফুড ম্যানেজমেন্টের মাধ্যমে সে কিন্তু তার টেস্টোস্টেরন লেভেলও বাড়াতে পারে। এই যে খাবার দিয়ে টেস্টোস্টেরন বাড়ানোর ব্যাপারে কি আপনি আরেকটু বলবেন যে কোন খাবারগুলো খেলে একটা ছেলের টেস্টোস্টেরন বাড়ার ক্ষেত্রে হেল্প হবে? কারণ এটার সাথে তো মুডেরও সম্পর্ক আছে। সো আপনি মূলত এই খাবারগুলা যেগুলো আছে, এই খাবারগুলো যদি খান তাহলে আপনি দেখবেন যে ইনশাল্লাহ আপনার টেস্টোস্টেরন লেভেলটা হেলদি ওয়েতে নিউট্রিশনের মাধ্যমে কিছুটা আপনি বাড়াতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করব যে আরেকটা ব্যাপারকে আমরা আসলেই জানি যে এই যে জাঙ্ক ফুড আমরা যে খাচ্ছি, আলট্রা প্রসেস ফুড বা প্রসেস ফুড, এইটা খাওয়ার কারণে আপনার স্পার্ম কাউন্ট 1.5 মিলিয়ন কমে যায় এবং 8% স্পার্ম মোটিলিটি কমে যায়। আমরা কিন্তু এটা জানি না। আমরা কিন্তু শুধু ফিমেল ইনফার্টিলিটি, পিসিওএস নিয়ে কথা বলি, কিন্তু এটার সাথে যে স্পার্ম কাউন্টের সম্পর্ক আছে খাবারের সাথে, মানে একটা ফার্টিলিটি প্রিপারেশনের ক্ষেত্রে একটা ছেলেরও যে একটা রোল আছে, এটা নিয়ে কিন্তু তাহলে আমাদের এক্স্যাক্টলি। এবং আমি যে তথ্যটা দিয়েছি এটা কিন্তু রিসার্চ, এবং এই রিসার্চের লিঙ্কও আমি দিয়ে দিতে পারবো। সো প্রত্যেকটা জিনিস তো আসলে এভিডেন্স বেসড। এবং আলটিমেটলি আমরা কি করছি, আমরা এই যে আনহেলদি ইটিং হ্যাবিটগুলোতে আসছি, ইমোশনাল ইটিং, ফুড ডিসঅর্ডার, ক্র্যাশ ডায়েট বা ক্রেভিং, বা এই যে খাবারের সাথে আস্তে আস্তে করে আমাদের মানে কি হচ্ছে, অতিরিক্ত আনহেলদি লাইফস্টাইলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এবং লিটারেলি ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর,
কারণ এখান থেকে আপনার ডায়াবেটিস চলে আসতেছে, আপনার লাইফস্টাইল মডিফাই না করলে আদার্স আপনার হার্ট ডিজিজ আসতেছে, আপনার মানে এখন তো ফ্যাটি লিভার, গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার মনে হয় কম বেশি ঘরে ঘরে থাকে। সো এই জিনিসগুলো আসলে কেন আসতেছে? এগুলো প্রত্যেকটা আমাদের ফুড হ্যাবিট থেকে আসতেছে, আমাদের আনহেলদি লাইফস্টাইল থেকে আসছে, আমাদের হাইয়েস্ট স্ট্রেস। আমরা এটা অস্বীকার করতে পারি না, আমাদের স্ট্রেস লেভেলটা অনেক বেশি হাই। সো আমাদের এই প্রত্যেকটা জায়গার জন্য না আসলে এটা সময় হয়ে এসেছে রিক্লেম করা আমাদের হেলদি লিভিং স্টাইলটাকে, এবং ইনফ্যাক্ট আদর করে বেশি না খাইয়ে, বাচ্চাকে গুলুগুলু না বানিয়ে, আমরা যেটা দেখি যে আমার বাচ্চাকে প্রোডাক্টিভ কিনা, ও দৌড়াচ্ছে কিনা, আমরা একটা গুড মানে মেমোরি ক্রিয়েট করার জন্য খাবারটাকে আঁকড়ে না ধরি। আমরা চেষ্টা করি যে একটা হেলদি মানে কনভারসেশন, মানে হেলদি রিক্রিয়েশন এগুলা তৈরি করার জন্য, বাট আমরা সব জায়গায় খাবার খাবার খাবার। তো এই যে হেলদি ইটিং আপু, আপনি তো যেহেতু গেট ফিটটা রান করেন, তাই আমি বলছি যে এখানে কি আমাদের ওই যে আছে না খুব বাইরের বিভিন্ন খাবার, কি গ্রিক ইয়োগার্ট, তারপর হচ্ছে সয় চাঙ্ক, এরকম কিছু লাগবে, নাকি আমি বাসার খাবার খেয়েই পারবো, নাকি আমার প্রোটিন বার খেতে হবে বা সামথিং? এটা মানে কোনটা আমার জন্য বেশি হেলদি? আমি এই জায়গাটায় যদি বলি যে আমি যেদিন থেকে আমার নিজের রান্নাঘর কাইন্ড অফ মানে অ্যাপ্রোচ করা স্টার্ট করলাম, আমার মানে কাইন্ড অফ লাইফই বদলাই গেছে। মানে জিনিসটা কি, আমি অ্যামেজিংলি এটা আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে গিয়ে আবিষ্কার করেছি, ফুড হ্যাবিট নিয়ে কাজ করতে গিয়ে আবিষ্কার করেছি যে আমাদের বাঙালিদের যদি পুরনো খাদ্যাভ্যাসে যাই, এটা আসলে অনেক বেশি রিচ। আমাদের এত সুন্দর সুন্দর স্পাইসেস আছে, মানে মশলা আছে, এত সুন্দর সুন্দর খাবারের উপাদান আছে, আমাদের না বাইরের কোনো খাবার দরকার নেই। এখন যেটা হচ্ছে যে আমাদের তো আসলে অত রিসার্চ হয় না, যে কারণে ওরা যখন বলছে অ্যাভোকাডো খেতে হবে, ওরা যখন বলছে আমাকে ব্রকলি খেতে হবে, ক্যাবেজ, স্যালারি এগুলো খেতে হবে, বেরি খেতে হবে, এগুলো ব্রেইন ফুড, ওরা তো আসলে জানে না যে আমাদের নারকেল আছে নাকি, ওরা তো জানে না যে আমাদের এই মশলাগুলো আসলে কতটুকু, বা ওরা জানে না আমাদের যে রংধনু 7 রঙের সবজি আছে, ওরা জানে না যে আমাদের রাগি, বজরা বা এই যে এরকম বিভিন্ন জিনিস আমাদের খাদ্যাভ্যাসে আছে। সো তখন কি হয়, আমরা ওই হাইপড ফুডগুলোর দিকে যাই, কারণ আমরা সাদা চামড়া খুব পছন্দ করি, ওরা যা বলবে ওটাই ঠিক। বাট আমাদের দেশের খাবারও অসম্ভব সমৃদ্ধশালী এবং পুষ্টিগুণে ভরপুর। এবং এখানে আমি যদি আরেকটু বলি যে আলটিমেটলি আমরা মানে ওদেরকে ফলো করতে গিয়ে আমরা আমাদের রান্নাঘরটাকে খুব সেকেলে পুরনো ভেবে ওদের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের নারিকেল তেল তো কম ভালো না, আমাদের খাবারগুলো তো আসলে খুব বেশি যে ব্যাকডেটেড এটা না। ইভেন আমি আমার ভাত, মাছ, মাংস খেয়ে শাকসবজি দিয়ে সুন্দরভাবে পেট ভরিয়ে রাখতে পারবো, আমার এখানে যেগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার জন্য হেলদি। তবে এখানে যেটা যে এই যে প্রোটিন বার বা সিরিয়াল বা এই খাবারগুলো, এই জায়গাটাতে আমার অলওয়েজ একটা মানে কনসার্ন, আমি যেটা বলি, আপনি যখন এই খাবারগুলো কিনবেন, আপনি একটু এটা লেভেলটা চেক করেন তো, ফুড লেভেলটা। আপনি যখন প্রোটিন বার বলে প্রোটিন কিনছেন, এটা কি আসলে প্রোটিন, নাকি এখানে আপনি একটু চেক করেন এখানে কার্বোহাইড্রেট বা সুগার কতটুকু থাকে। আপনি একটু যখন একটা চিপস বা একটা মানে মানে কোনো একটা স্ন্যাকই কিনছেন, আপনি একটু দেখেন সোডিয়ামের লেভেলটা কতটুকু থাকে। কেন আসলে এইসব ফুড লেভেলটা চেক করতে বলি, এই কারণে এটা চেক করতে বলি, আপনার আমার জন্য এইসব প্রসেসড আল্ট্রা প্রসেসড খাবারগুলো মারাত্মক ক্ষতিকর। এবং এগুলো যখন মানে আপনাকে প্রোটিন বার বলে কার্বোহাইড্রেট খাওয়ানো হচ্ছে, আপনি ধরতেও পারছেন না এগুলো তো বিদেশি প্রোডাক্ট, এগুলো কি খারাপ হতে পারে? হ্যাঁ, এগুলো তো কারচুপি হতে পারে, এবং কিছু কোম্পানির নাম ধরে ধরে বলা যায়, কিন্তু জাস্ট আমি কারোর সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, যে কারণে এদের নাম আমি কখনোই বলবো না। এটা রিয়েল সিনারিও যে আমাদের বাঙালিদের রান্নাঘর খুবই দামি, খুবই সমৃদ্ধ। আমাদের উচিত আমাদের যেই দৈনন্দিন খাবার আছে ওটার ভিতর দিয়ে আমরা খুব ভালো আমাদের গ্যাসের সমস্যা দূর হয়, অ্যাসিডিটি যেটা বাঙালির ঘরে ঘরে থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, চুল পড়ার সমস্যা পর্যন্ত দূর করা যায়, আমাদের মানে সুন্দরভাবে মাসল বিল্ড আপ করা যায়, আমাদের মানে ফুড ক্রেভিং দূর করা যায়, আমাদের আমি কি বলবো যে আমাদের মানে কোন জায়গাটায় কাজ করা যায় না আমাদের বাঙালি খাবার দিয়ে, প্রত্যেকটা জায়গায় কাজ করা যায়। এবং এখানে আপু আমি এটা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমার সেলফ ওয়ার্থ, আমার সেলফ ওয়ার্থটা যদি আমার বডি ইমেজ থেকে আসে, এটার সাথেও কিন্তু এই খাবারের ব্যাপারগুলো চলে আসে। তো আমার সেলফ ওয়ার্থ কি শুধু আমার বডি ইমেজ থেকে আসে? বিকজ সুনার অর লেটার আমি তো এরকম থাকবো না দেখতে, আমি যতই ইভেন যদি প্লাস্টিক সার্জারিও করি,
সো আমার সেলফ ওয়ার্থ একটা মেয়ে হিসেবে আসলে কিসের থেকে আসে? আমার ইনার কোয়ালিটিগুলো থেকে। আমি মানুষ হিসেবে কেমন, আমি কতটুকু অনেস্ট, কতটুকু সিনসিয়ার, কতটুকু হার্ড ওয়ার্কিং, কতটুকু নার্চারিং। তো আমি সেগুলোর উপর কাজ করি। সুনার আর লেটার অবশ্যই এটা অ্যাকনোলেজ হবে। অবশ্যই মেয়েদের চেহারা ইম্পর্ট্যান্ট, মেয়েদের ইমেজ ইম্পর্ট্যান্ট, বাট এইটা থেকে যদি আমার 100% ওয়ার্থ আসে, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। প্লাস ওই যে ইমোশন রেগুলেশনের যে ব্যাপারটা, এই যে মানে আবেগটা মেনে নিতে না পারা, সব কিছু ইনস্ট্যান্ট খোঁজা, এই জায়গাটা থেকেও আমার কাছে মনে হয় যে আনহেলদি ইটিংগুলা বা এই জিনিসগুলা চলে আসে। আর যেটা হয় যে কি বলবো, বোরিং জিনিসকে মেনে নিতে না পারা। সব সময় আমার কিছু একটা নোবেলটি লাগবে, কিছু একটা মজার লাগবে, কিন্তু লাইফে ভালো থাকার জন্য আমাকে লাইফের 80% কাজই এমন করতে হবে যেটা বোরিং, যেমন রাতে তাড়াতাড়ি ঘুমানো, বাসার বানানো খাবার খাওয়া। কিন্তু এগুলো যে আমাকে দিন শেষে ভালো রাখছে এবং আজকে আমি যা করছি এটার ইম্প্যাক্ট যে আমি হয়তোবা 50 বছর বয়সে গিয়ে পাবো, এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। যতদিন পর্যন্ত আমরা এটা বুঝতেছি না, ততদিন পর্যন্ত আমরা হচ্ছে এই ক্যাপিটালিজমের একটা জাস্ট প্রোডাক্ট হয়ে থাকবো এবং কন্টিনিউয়াস নতুন নতুন জিনিস আসবেও আমরা নিতে থাকবো এবং আস্তে আস্তে আমরা নিজেদেরকে হারাই ফেলবো। না, আমিও যে আপনার সাথে কমপ্লিটলি একমত যে আসলে আমরা খুব সাফার করছি, ছেলেরাও সাফার করছে, মেয়েরাও সাফার করছে আমাদের এই ফুড হ্যাবিটের কারণে। এবং আমাদেরকে বেসিকলি এই ট্রিগার পয়েন্টগুলো জানতে হবে, আমাদেরকে হেল্প সিক করতে হবে এবং আমাদেরকে আসলে নিজেকে, আমি যেটা বললাম যে নিজেকে রিক্লেইম করতে হবে। সো তখন আমি আসলে ফিজিক্যালি মেন্টালি দুদিক থেকেই ভালো থাকবো। অনেক ধন্যবাদ আনিকা। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, এগুলো হয়তো প্রচলিত বিষয় না, একটু গদবাঁধা বিষয়ের বাইরে। ডেফিনেটলি তোমার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। সো ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু, সময় দেওয়ার জন্য। আমারও ভালো লাগলো। আশা করি মানুষের উপকার হবে ইনশাআল্লাহ।